আচ্ছা, তো এই যে ভদ্রলোককে দেখতেছো, এই ভদ্রলোক কে বলতো? এই ভদ্রলোককে চিনো কেউ? চেনা চেনা লাগতেছে না? তো এইখানে যে হাড্ডিগুলা আছে, এটাকে মোটামুটি মুখমণ্ডল বলে। ধরো এই মাথা, মাথায় টোটাল ২৯ পিস হাড় আছে। আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন জন্ম নিছিলাম তখন আমাদের হাড় ছিল ২৭০ পিস। আমরা যখন জন্ম নিছিলাম তখন আমাদের হাড় ছিল কত পিস জানো? ২৭০ পিস। জন্ম নেওয়ার সময় হাড় ছিল ২৭০ পিস। কয় পিস ভাইয়া? ২৭০ পিস। তো আস্তে আস্তে হাড়গুলা কিন্তু জোড়া লাগে। তার একটা এক্সাম্পল বলি। তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তোমার এই মাথার যে হাড়গুলা, এই হাড়গুলা কিন্তু আলাদা ছিল। এই হাড়গুলা হচ্ছে আলাদা ছিল। এখানে তুমি একটা জয়েন্ট দেখতেছো, এরকম মাথায় এই হাড়গুলা আলাদা ছিল। কেন ছিল? যেন তোমার ভূমিষ্ঠ হওয়া সহজ হয়। যেন তোমার ভূমিষ্ঠ হওয়া সহজ হয়, তাই হাড়গুলা আলাদা ছিল। ঠিক ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে 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 হাড়গুলা জোড়া লেগে যায় এবং হাড়ের যে জয়েন্ট, মাথার খুলিতে যে হাড়গুলা আছে, সেই হাড়গুলার যে জয়েন্ট, সেই জয়েন্টকে বলা হয় সুচার। কি বললাম? মাথার খুলিতে যে হাড়গুলা আছে, সেই হাড়গুলার জয়েন্টকে বলা হয় সুচার। ক্লিয়ার? আচ্ছা। তো এভাবে এই মাথার খুলির হাড়গুলা যেমন ফার্স্টে আলাদা ছিল, পরে জোড়া লাগছে। ২ বছর বয়সের দিকে পুরোপুরি জোড়া লেগে যায়। ঠিক একইভাবে অন্যান্য হাড়গুলাও জোড়া লাগছে। যেমন যখন তুমি জন্ম নিছো তখন তোমার হাড় ছিল, মেরুদণ্ডে হাড় ছিল ৩৩ টা। কয়টা? ৩৩ টা। এখন তোমার হাড় কয়টা মেরুদণ্ডে? একটু কমেন্টে জানাও তো। যারা ক্লাসে আছো সবাই একটু কমেন্টে জানাও যে এখন তোমার মেরুদণ্ডে হাড় কয়টা বলো? এখন তোমার মেরুদণ্ডে হাড় কয়টা? আচ্ছা। এখন ২৭০ টা হাড় আমাদের জন্মের সময় ছিল। এখন টোটাল হাড় আছে ২০৬ টা। এখন টোটাল হাড় আছে কয়টা ভাইয়া? বলো তো? ২০৬ টা হাড় আছে। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট, আরেকটা চমৎকার জিনিস আমরা একটু দেখব। সেটা হচ্ছে, আচ্ছা, চমৎকার জিনিস অনেক কিছুই দেখব। সবই দেখব। তার আগে আমরা একটু প্রাথমিক আলোচনা করে আসি। তো আমাদের যে কঙ্কাল, মানে কঙ্কাল মানে হচ্ছে যে হাড় আছে আমাদের বডিতে, এই হাড় আছে ২০৬ টা এখন। প্রাপ্তবয়স্ক আমি ২০৬ টা হাড় আছে। এই ২০৬ টা হাড়কে ২ টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অক্ষ বরাবর। অক্ষ তো চিনো, এই যে। একবার মাঝ বরাবর, এটাকে অক্ষ বলে। এখন তুমি বলো তো মাঝ বরাবর কি, কি আছে? আমার মাথা আছে, আমার বুক আছে, তাই না? আর আমাদের মাথা আছে, বুক আছে, বুকের যে হাড্ডিগুলা, আবার মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে হাড্ডিগুলা। তাহলে আরেকটা আছে উপাঙ্গীয়। উপাঙ্গ মানে ২ টা হাত আর ২ টা পা। ২ টা হাত আর ২ টা পা। তো আমাদের অক্ষীয় কঙ্কাল, এখানে হাড় আছে ৮০ টা। আমরা সেই আলোচনায় আসব। তার আগে আমাদের টোটাল যে মাথা, এই মাথায় হাড় আছে হচ্ছে ২৯ টা। মাথায় হাড় আছে কয়টা? ২৯ টা। টোটাল মাথাটাকে বলে করোটি। টোটাল মাথায় হাড় আছে ২৯ টা। টোটাল মাথাকে কি বলে ভাইয়া? করোটি। টোটাল মাথাকে বলে করোটি। যেটা বলতেছিলাম যে টোটাল মাথাকে বলে করোটি। আর মাথার খুলির যে হাড়, সেগুলাকে বলে করোটিকা। মাথার খুলির হাড়গুলাকে কি বলে ভাইয়া? করোটিকা। যেমন পুস্তকের ছোট ভার্সন কি? পুস্তিকা। ওরকম। মাথায় হাড় আছে, করোটিতে হাড় আছে ২৯ টা। আর করোটিকাতে হাড় আছে ৮ টা। করোটিতে হাড় আছে ২৯ টা, করোটিকাতে হাড় আছে ভাইয়া ৮ টা। এটা আমরা হোপফুলি বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখব। দেখো, এই যে হাড়গুলা, এই হাড়গুলার মধ্যে একেবারে ফার্স্ট এর হাড়, আমি একটু পিনটা অন করি। একেবারে প্রথম হাড়, এইটার নাম হচ্ছে ফ্রন্টাল। একেবারে প্রথম হাড়টার নাম কি ভাইয়া? ফ্রন্টাল। একেবারে ফ্রন্টে। তাহলে যদি বলি কপাল নির্মাণ হয় কোন হাড় দিয়ে, তুমি কি বলবা? ফ্রন্টাল। কপাল নির্মাণকারী অস্থি কোনটা? ফ্রন্টাল। এটা ঝিনুকের খোলসের মতো দেখতে। যদি তুমি এই হাড়টাকে খুলে ফেলো, হ্যাঁ, হাড়টাকে যদি তুমি খুলে ফেলো, তাহলে এটা ঝিনুকের খোলসের মতো দেখতে। হ্যাঁ, তাইলে কপাল নির্মাণকারী হাড় এই ফ্রন্টাল। ঠিক সাইডে চলে আসো। এই যে হাড়টা দেখতে পাচ্ছ, আমাদের কান যেখানে সেখানে, এই হাড়টার নাম হচ্ছে টেম্পোরাল। তাহলে আমাদের কান কয়টা? ২ টা। কান যদি ২ টা হয় তাহলে টেম্পোরাল হাড় কয়টা? টেম্পোরাল হাড়ও হচ্ছে ভাইয়া ২ টা। কান যদি ২ টা হয়, টেম্পোরাল হাড়ও ২ টা। তাহলে এই হাড়টার নাম হচ্ছে টেম্পোরাল বোন, টেম্পোরাল অস্থি। আচ্ছা, তাহলে এই কান, ফলে কান কি? আমাদের শ্রবণাঙ্গ। যদি আমরা বলি যে শ্রবণাঙ্গ কোথায়, তুমি কি বলবা? টেম্পোরাল হাড় যেখানে সেখানে। যদি বলি যে শ্রুতি নালী কোথায়, তুমি কি বলবা? টেম্পোরাল হাড় যেখানে সেখানে হচ্ছে শ্রুতি নালী। বোঝা গেল? তাহলে শ্রবণাঙ্গ শ্রুতি নালী কোথায়? যেখানে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন কয়টা? ২ টা। ঠিক একইভাবে চলে আসো এই যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে প্যারাইটাল বোন। তো
তো খেয়াল করো এখানে কিন্তু এই দেখো এই যে জিনিসটা, এই যে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে সুচার। এই জয়েন্ট বা সন্ধি, এই জয়েন্ট বা সন্ধিকে বলা হয় সুচার। তাহলে আমরা এই দুইটা বোনের ভিতর জয়েন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ হাড্ডিগুলো একটা একটার সাথে যুক্ত। কিন্তু যখন আমরা মায়ের পেটে ছিলাম বা ভূমিষ্ঠ হওয়ার সময় হাড্ডিগুলা কিন্তু যুক্ত ছিল না, হাড্ডিগুলা ইয়া ছিল। এবং আরেকটা জিনিস বলি, যে তুমি খেয়াল করো যে হাড্ডিগুলো কিন্তু শক্ত, অনেক শক্ত না? কিন্তু তুমি যখন একেবারে পিচ্চি ছিলা, অথবা তুমি যদি কোনো বাচ্চার মাথায় একটু চাপ দাও, দেখবা যে খুব নরম, তাই না? চাপ দিলে ভিতরে ঢুকে যায়। খেয়াল করছো? তো একটা বাচ্চার ওই হাড়টা কিন্তু খুবই নরম, খুবই নরম, মানে চাপ দিলে ভিতরে ঢুকে যায়, বুঝলা? তো আহ মানে অর্থাৎ যত সময় যায় হাড়গুলা শক্ত হইতে থাকে, হাড়গুলা শক্ত হইতে থাকে। তোমরা কি জানো হাড়গুলা শক্ত হয় কিসের জন্য? কে বলতে পারবা যে হাড়গুলা যে এত হার্ড হয়, শক্ত হয়, এটা কিসের জন্য হয়? হাড়গুলা এত শক্ত হয় কেন? আচ্ছা, তো এইটা একটা প্যারাইটাল বোন, এই বোনটার নাম হচ্ছে প্যারাইটাল বোন, বুঝছো? এখন তোমরা খুবই প্যারার মধ্যে আছো, তুমি যে ব্যাচেরই হও, খুবই প্যারা, ইন্টার লাইফটা তো প্যারার। আর অ্যাডমিশন লাইফে যখন চলে আসবা তখন প্যারার কোনো শেষ লাইফে নাই, আছে? লাইফে প্যারার কোনো শেষ নাই। তো এই যে বোন, এই বোনটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোন। তো আমরা যখন প্যারার মধ্যে থাকি তখন মাথায় হাত দিয়ে চিন্তা করি না এরকম, যে আল্লাহ আমার লাইফের এই প্যারাটা যে কখন শেষ হবে, এটা চিন্তা করি কিনা? তো যেখানে হাত দিয়ে চিন্তা করি ওইটা হচ্ছে প্যারাইটাল বোন। আর এই যে প্যারাইটাল বোন তুমি দেখতেই পাচ্ছ, এই একটাই, একটা দুইটা। তাহলে আমরা টেম্পোরাল বোন পেলাম দুটা, প্যারাইটাল বোনও পেলাম দুইটা, ডাবল। আচ্ছা, তো এই যে প্যারাইটাল বোন, এটাকে চাঁদির অস্থি বলে। কিসের অস্থি? চাঁদির অস্থি, চাঁদির অস্থি, চাঁদি। আসলে এটাকে বাংলায় কি বলে জানো? সুন্দর বাংলা মানে শুদ্ধ মানে রেগুলার বাংলায় এটাকে বলে চান্দি। তোমরা চান্দি গরম শুনছো না? ডিপ জলের মনে হয় একটা মুভি আছে চান্দি গরম নামে। তো ওই মুভিতে দীপদল হচ্ছে তার চান্দি ফাঁকা করে ফেলে, মানে টাক হয়ে যায়, বুঝছো? তো এই জায়গাটাই আমার মাথার ম্যাক্সিমাম জায়গাটাই তো এইটা, এটাকে চাঁদি বলে, চান্দি। হ্যাঁ? তো এইখানে হচ্ছে এই দুইটা হচ্ছে প্যারাইটাল অস্থি এবং এই দুইটাকে চাঁদির অস্থি বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে একেবারে পিছনের বন, এই পিছনের বনটা হচ্ছে অক্সিপিটাল বন। একেবারে পিছনের বনটাকে কি বন বলে ভাইয়া? অক্সিপিটাল বন। একেবারে পিছনের বনটা হচ্ছে অক্সিপিটাল বন। এবং এখানে বিশাল একটা গর্ত আছে, দেখছো? এই গর্তের নাম কি? কেউ বলতে পারবা? এই যে গর্ত, এইটা দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়। কি বের হয় ভাইয়া? সুষুম্না কাণ্ড। যার মধ্যে, যেখানে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড হচ্ছে মেরুদণ্ডের মধ্য দিয়ে যায়, তাই না? তাহলে আমাদের যে মেরুদণ্ডের হাড়, তার মধ্য দিয়ে কি গেছে? সুষুম্না কাণ্ড। তাহলে এই আমাদের মাথায় আছে একেবারে লাস্টের যে বোন, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। এই বোনের একেবারে বিশাল একটা গর্ত আছে, যে সঙ্গে সুষুম্না কাণ্ড বের হয়েছে, যেটা পরবর্তীতে মেরুদণ্ডের মধ্য দিয়ে চলে গেছে। যেটা পরবর্তীতে কিসের মধ্য দিয়ে গেছে রে ভাইয়া? মেরুদণ্ডের মধ্য দিয়ে চলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের অক্সিপিটাল বোন পেয়ে গেলাম। আরো কয়েকটা বোন আমরা আসলে একটু দেখতে চাই, খেয়াল করো তো ভাইয়া। আমরা যদি একটু বলি যে নাকের উপরে এই বোনটা হচ্ছে ন্যাজাল বোন, অর্থাৎ নাকের উপরে এই যে বোন, এইটা হচ্ছে ন্যাজাল বোন, ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি যে এই যে নাকের নাক দুইটা পৃথক হয়েছে, এটা কি বলতো? ন্যাজাল সেপ্টাম, তাই না? শ্বসন ও শ্বাসতন্ত্রে পড়ছো, ন্যাজাল সেপ্টাম। তো নাকের উপরে ন্যাজাল বোন, কিন্তু ন্যাজাল সেপ্টাম এটা কি বোন নাকি কার্টিলেজ বা তরুণাস্থি? এটা কি অস্থি নাকি তরুণাস্থি? কেউ বলতে পারবা? ন্যাজাল সেপ্টাম, তার ন্যাজাল সেপ্টাম এটা কিন্তু তরুণাস্থি। বা আমাদের যে কান, এই যে কানের যে পিনা, এই অংশটা, এটা হচ্ছে তরুণাস্থি। তাহলে অস্থি আর তরুণাস্থির পার্থক্য কি? অস্থি হচ্ছে স্থিতিস্থাপক না, এরা শক্ত এবং এরা ভেঙে যায়। কিন্তু তরুণাস্থিগুলা ভাঙে না, এরা স্থিতিস্থাপক। অর্থাৎ খেয়াল করো যে তুমি টান দিয়ে ছেড়ে দিলা, মানে টান দিলা আবার ছেড়ে দিলা, জায়গা মতো চলে গেছে। তাহলে তরুণাস্থিগুলা হচ্ছে স্থিতিস্থাপক, আর অস্থিগুলা অস্থিতিস্থাপক এবং শক্ত, ভেঙে যায়, ভঙ্গুর। শক্ত এবং ভঙ্গুর, ঠিক আছে? ওকে, তাহলে আমার এটা হচ্ছে ন্যাজাল বোন। ঠিক খেয়াল করো তো একটু ভিতরের দিকে, এই যে একটা বোন দেখতেছো, এইটা, এই যে অ্যাশ কালারের একটা বোন, এই অ্যাশ কালারের বোনটার নাম হচ্ছে এথময়েড। নাম কি? অ্যাশ কালারের বোনটা হচ্ছে এথময়েড। একটু খেয়াল করো ভাইয়া, এই যে বোনটা, হ্যাঁ, এই যে বোনটা, এটা কি? এথময়েড। এই অ্যাশ কালারের বোনটা হচ্ছে এথময়েড। আরেকটা বোন তুমি দেখতে পাচ্ছ, এটা এই যে দেখো, এটা ব্লু কালারের একটা বোন।
এই ব্লু কালারের বোনটা হচ্ছে স্ফেনয়েড। এখন খেয়াল করো, এইটা এখানে আছে, আবার এইখানেও কিন্তু আছে। হ্যাঁ, মানে এই বোনটা আসলে অনেক বড় একটা বোন, অনেকটা ডানার মতো, উইং এর মতো, বা অনেক ক্ষেত্রে বলে বাদুড়ের মতো, বা প্রজাপতির ডানার মতো, অনেক কথাই বলে। প্রজাপতির ডানার কথা বলে, বাদুড়ের ডানার কথা বলে, তাই না? তাহলে স্ফেনয়েড, তাহলে এইটা আমার ব্লুটা হচ্ছে স্ফেনয়েড, আর এইটা হচ্ছে এথময়েড, এইটা। হ্যাঁ, এর বাইরে আরো অনেকগুলা বোন আছে, যেমন এইটা হচ্ছে আমার ম্যাক্সিলা, একেবারে আমার উপরের যে চোয়াল, এখানে হচ্ছে ম্যাক্সিলা। ঠিক একইভাবে আমাদের নিচের যে চোয়াল, এইটা কি ভাইয়া বলতো? উপরের চোয়ালটা হচ্ছে ম্যাক্সিলা, নিচের চোয়ালটা কি? ম্যান্ডিবল, তাই না? উপরের চোয়ালটা ম্যাক্সিলা, নিচের চোয়ালটা হচ্ছে ম্যান্ডিবল। আচ্ছা, এই যে বোনটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাইগোম্যাটিক বোন। এই বোনটা কি ভাইয়া? জাইগোম্যাটিক বোন। এই বোনটা হচ্ছে জাইগোম্যাটিক বোন। এর বাইরে আরো বোন আছে, তুমি যদি দেখতে চাও। এই যে এইটা হচ্ছে, এই যে লাল কালারের যেটা দেখতেছো, এই যে এইটা, এটা হচ্ছে প্যালেটাইন। হ্যাঁ, প্যালেটাইন বোন। লাল কালারেরটা হচ্ছে কোন বোন ভাইয়া? প্যালেটাইন বোন। তাহলে আমরা কিছু বোন সম্পর্কে আইডিয়া পেলাম, তাই তো? আমার এটা হচ্ছে আমার জাইগোম্যাটিক বোন, এইটা জাইগোম্যাটিক, এইটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। তাহলে আমার খুব ইম্পর্টেন্ট একটা বোন কিন্তু ম্যান্ডিবল, মানে এই বোনটা, এইটা দেখো, আমরা একটু দেখি। এই যে বোনটা, হ্যাঁ, এইটা হচ্ছে ম্যান্ডিবল। এখন ম্যান্ডিবল, এই বোনটার একটা স্পেশালিটি আছে, কি জানো? প্রথম পয়েন্ট, যে আমাদের করোটিতে 29টা হাড় আছে না? কয়টা হাড় আছে? 29টা। এর মধ্যে একটা হাড় নাড়ানো যায়, একটা মাত্র হাড় আছে যেটা নাড়ানো যায়, সেই বোনটা কোনটা বলো তো? এই ম্যান্ডিবল। তাহলে আমাদের এই হাড়গুলার মধ্যে একটা মাত্র হাড় আছে যেটা নাড়ানো যায়, একমাত্র নরনক্ষম অস্থি হচ্ছে ম্যান্ডিবল, বা ইউ আকৃতির একটা অস্থিও ম্যান্ডিবল। ইউ আকৃতির না? তোমরা কি জানো ইউ আকৃতির দুইটা হাড় আছে? হাড় দুইটা কি? একটা তো ম্যান্ডিবল, আমি বলে দিলাম। ইউ আকৃতির একটা হাড় হচ্ছে, দেখো, ইউ আকৃতির একটা হাড় হচ্ছে ম্যান্ডিবল। আচ্ছা, অন্য একটা হাড় আছে, একটু বলো তো কমেন্ট করে যে অন্য হাড়টার নাম কি। দেখি, আমি একটু কমেন্ট গুলা দেখি। বলো অন্য হাড়টার নাম কি? অন্য হাড়টার নাম কি বলো? হাইওয়েড, ইয়েস। হাইওয়েড আর একটা হাড় আছে। হাইওয়েড অস্থিটা কোথায় থাকে জানো? হাইওয়েড হাড়টা কোথায় থাকে? তুমি যখন হা করবা, একেবারে জিহ্বার গোড়ায়, ওখানে হাইওয়েড নামে ছোট্ট একটা অস্থি আছে। হাইওয়েড অস্থি কিন্তু এটা প্রথম দিকে তরুণাস্থি থাকে, 40 বছর বয়সের পরে গিয়ে এটা অস্থিতে পরিণত হয়। 40 বছর বয়সের পরে গিয়ে এই হাইওয়েডটা অস্থিতে পরিণত হয়। আচ্ছা, ইউ আকৃতির আমাদের মানব দেহে ইউ আকৃতির 5টা জিনিস আছে। কয়টা জিনিস? 5টা জিনিস। তাহলে একটা বললাম হচ্ছে ম্যান্ডিবল, আর একটা বললাম হাইওয়েড অস্থি। এছাড়া তুমি যখন 3 নাম্বার অধ্যায় পরিপাক ও শোষণ পড়ছো, সেখানেও 2টা জিনিস পড়ছো যেগুলা ইউ আকৃতির। তাহলে তুমি যখন 3 নাম্বার অধ্যায় পড়ছো, ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তো ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামটা কিন্তু ইউ আকৃতির। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামটা কিন্তু ইউ আকৃতির। তুমি যখন আহ বৃহদান্ত্র পড়ছো, সেখানে পড়ছো কি? সিকাম, কোলন, মলাশয়। আর কোলনের ক্ষেত্রে পড়ছো ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। পড়ছো না ভাইয়া? ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। তো কোলন যেইটা, সেটা দেখতে এরকম, দেখো এইরকম। তাহলে উল্টানো ইউ। হ্যাঁ, তাও তো ইউ, উল্টানো ইউ হইলেও তো ইউ। তাহলে কোলনটাও হচ্ছে ইউ আকৃতির। এরপরে 6 নাম্বার অধ্যায়ে, অর্থাৎ আমাদের বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে তুমি একটা জিনিস পড়ছো যেটা ইউ আকৃতির। আমাকে একটু বলো তো, বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে তুমি ইউ আকৃতির কি পড়ছো? বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে তুমি ইউ আকৃতির কি পড়ছো, এটা আমাকে বলো। বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে তুমি ইউ আকৃতির পড়ছো হচ্ছে হেনলির লুপ, বা লুপ অফ হেনলি। হেনলির লুপ বা লুপ অফ হেনলি। তাহলে বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে তুমি পড়ছো হেনলির লুপ বা লুপ অফ হেনলি। তাহলে এই 5টা আমাদের ইউ আকৃতির। আচ্ছা, তো তুমি যখন আহ দাঁত পড়ছো সমন্বয় নিয়ন্ত্রণে, হ্যাঁ, তো দাঁতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা না, দাঁত পড়ছে হচ্ছে পরিপাক ও শোষণে। এখন খেয়াল করো, দাঁত কিছু গর্তের মধ্যে থাকে, এখানে কিছু হাড্ডির মধ্যে কিছু গর্ত আছে না? এই গর্তগুলাকে কি বলে মনে আছে? মানে দাঁতগুলা যে গর্তের মধ্যে থাকে, সেই গর্তের নাম বলা ছিল। কোন গর্ত বলো তো? অ্যালভিওলাস নামক গর্ত। অ্যালভিওলাস। হ্যাঁ, দাঁতগুলা কোন গর্তে থাকে ভাইয়া? অ্যালভিওলাস গর্তে থাকে দাঁতগুলা। অ্যালভিওলাস
গর্তে থাকে, ঠিক আছে? দাঁতগুলা হচ্ছে এই যে অ্যালভিওলাস গর্ত। তাহলে আমি যদি তোমাকে বলি, বলো তো অ্যালভিওলার প্রসেস কোথায় আছে, তুমি কি বলবা? অ্যালভিওলার প্রসেস কোথায় আছে? তুমি বলবা ম্যান্ডিবলে আছে। অ্যালভিওলার প্রসেস আছে ভাইয়া ম্যান্ডিবলে। অ্যালভিওলার প্রসেস আছে ম্যান্ডিবলে। আচ্ছা, ম্যান্ডিবলে আসলে মোট আরো দুইটা প্রসেস আছে। কি কি প্রসেস জানো? করোনয়েড আর কন্ডাইলয়েড প্রসেস। ম্যান্ডিবলে আরো দুইটা প্রসেস আছে। প্রসেস দুইটা হচ্ছে করোনয়েড ও কন্ডাইলয়েড প্রসেস। করোনয়েড ও কন্ডাইলয়েড প্রসেস আমি কিভাবে মনে রাখতাম জানো? আমি মনে রাখতাম এভাবে। কিভাবে বলি? করো কন্ডা ম্যান্ডা, করো কন্ডা ম্যান্ডা। আমি মনে রাখতাম এভাবে যে করো কন্ডা ম্যান্ডা, ঠিক আছে? করো কন্ডা ম্যান্ডা, তাহলে করোনয়েড কন্ডাইলয়েড প্রসেস। আচ্ছা, একটা জিনিস একটু বলি যে করোনয়েড প্রসেস আরেকটা জায়গায় আছে। কেউ বলতে পারবা যে করোনয়েড প্রসেস আর কোথায় আছে? করোনয়েড প্রসেস আরেকটা জায়গায় আছে, সেই জায়গাটা কি কে বলতে পারবা? বলো। করোনয়েড প্রসেস আরেকটা জায়গায় আছে, বলো তো কোথায়? করোনয়েড প্রসেস আছে আলনাতে। আলনাতে ওলেক্রেনন এবং করোনয়েড প্রসেসটা পাইছো আলনা যখন পড়ছো সেখানে, আলনাতে। আচ্ছা, একজন বলছে হিউমেরাসে কিনা, না হিউমেরাসে হচ্ছে করোনয়েড ফসা আছে, বুঝছো? আমি ফসার প্রসেসের পার্থক্য পড়াবো, সবই বুঝাই দিব। তো হিউমেরাসে হচ্ছে করোনয়েড ফসা আছে, ঠিক আছে? আর আলনাতে আছে করোনয়েড প্রসেস। ফসা মানে গর্ত, আর প্রসেস মানে বর্ধিত অংশ, মানে একটা গর্তের মধ্যে একটা বাড়তি অংশ ঢুকে গেল, ঠিক আছে? তাহলে ফসা হচ্ছে একটা গর্তের মতো, বুঝছো? ধরো কথার কথা, এই গর্তের মধ্যে দাঁত ঢুকছে না, ঢুকছে কিনা? তাহলে ওরকম যে গর্তটা হচ্ছে ফসা, আর যেটা ঢুকছে সেটা হচ্ছে প্রসেস, বুঝছো? তো করোনয়েড ফসা আছে হিউমেরাসে, আর আলনাতে আছে করোনয়েড প্রসেস। এছাড়া আমরা যখন ম্যান্ডিবল পড়তেছি সেখানেও আছে করোনয়েড প্রসেস। আমরা যখন ম্যান্ডিবল পড়তেছি সেখানেও আছে ভাইয়া করোনয়েড প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আমরা এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো, যদিও এর ম্যাক্সিমাম জিনিসই আমি একটু পরে যে স্লাইড রেডি করছি তোমাদের জন্য, স্লাইডটা রেডি করছি একটাই রিজনে, সেটা হচ্ছে ক্লাসটা যেন একটু কম্প্যাক্ট হয়। ক্লাসটা যেন একটু কম্প্যাক্ট হয়, হ্যাঁ, ঝুলে না যায় ক্লাসটা, মানে একটা একটা করে লিখতে গেলে একটু লম্বা সময় লাগে। তো যাতে এই জিনিসগুলো হচ্ছে আমি আগে রেডি করে নিয়ে আসছি। ওকে, তো এটা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, হ্যাঁ, কারণ আমি চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করো আমার ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবল হচ্ছে করোটির একমাত্র নাড়ানো যায় নরনক্ষম অস্থি, বা করোটির সবচেয়ে বড় অস্থি, বা ইউ আকৃতির অস্থি, বা হচ্ছে ইউ আকৃতির অস্থি। তাহলে আমাদের একটু এটা আমরা জানি অলরেডি যে আমাদের এখানে টোটাল করোটিতে হাড় আছে কয়টা? সবাই কমেন্ট করে বলো, করোটিতে কয়টা হাড় আছে? করোটিতে কয়টা হাড় আছে সবাই কমেন্ট করে বলো। এরপর চলে আসো, আমরা একটু ট্রাঙ্কে চলে আসবো। এই ট্রাঙ্কটা দেখতেছো ভাইয়া, এটা হচ্ছে ট্রাঙ্ক বলে, হ্যাঁ। তো এখানে মাঝখানে যে হাড়টা আছে এটার নাম কি? স্টারনাম। এই যে হাড়টা দেখতে পাচ্ছ এই হাড়টার নাম হচ্ছে স্টারনাম। স্টার নাম। হাড়ের তিনটা অংশ আছে। প্রথম অংশটা এটা অনেকটা কিছুটা ত্রিকোণাকার না? এই অংশটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়াম। আর এই মেইন অংশ যেটা সেটা হচ্ছে হাড়ের দেহ। আর এই যে একটু বাড়তি অংশ সেটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটার নাম জিফয়েড প্রসেস। তাহলে এটা হচ্ছে বুকের মাঝখানে। তোমাদের যখন ওপেন হার্ট সার্জারির কথা শুনছো তুমি রক্ত অধ্যায়ে, তুমি ওপেন হার্ট সার্জারির কথা পড়বা। যখন ওপেন হার্ট সার্জারি করে কি করে জানো? এই স্টারনাম, তারপর হচ্ছে বুকের এই যে হাড্ডিগুলা, এই হাড্ডিগুলাকে বলে পরশুকা। বুকের যে হাড়গুলা, এই হাড়গুলাকে কি বলে জানো? পরশুকা। তাহলে আমার স্টারনাম, তারপর আমার পরশুকা, এগুলো খুলে ফেলে। খুলে পেলে তারপর একেবারে খুল্লা সার্জারি করে, মানে একেবারে বুক খুলে ফেলে সার্জারি করে, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, তাহলে আমরা স্টারনামের অংশ পড়লাম, ম্যানোব্রিয়াম, দেহ আর জিফয়েড প্রসেস। এখন তোমাকে একটা চমৎকার জিনিস দেখাই, দেখো। এই যে ম্যানোব্রিয়াম, এর সাথে কিন্তু প্রথম যে পরশুকা সেটা যুক্ত। ম্যানোব্রিয়ামের সাথে হচ্ছে প্রথম পরশুকাটা যুক্ত। আর খেয়াল করো তো,
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 2 থেকে 6, তাহলে প্রথমটা যুক্ত কার সাথে? ম্যানোব্রিয়ামের সাথে। 2 থেকে 7, 2 3 4 5 6 7, 2 থেকে 7 কার সাথে যুক্ত? স্টার্নামের দেহের সাথে যুক্ত। তাহলে আমি যদি বলি স্টার্নামের সাথে কোন হাড়গুলা যুক্ত? 1 থেকে 7 নাম্বার হাড়। হাড় কিন্তু টোটাল 12টা। এই সাইডে 12টা, আমাদের বুকের খাঁচাতে 12 জোড়া হাড় আছে। কত জোড়া? 12 জোড়া। তো এই সাইডে 12টা, এই সাইডে 12টা। এই 12 জোড়া হাড়, এই 12 জোড়া হাড়কে কি বলে? পরশুকা বলে। কি বলে ভাইয়া? পরশুকা। ইংরেজিতে বলে রিপস। ইংরেজিতে বলে হচ্ছে রিপস। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন একটু চলে আসো 2 থেকে 7, এরা হচ্ছে দেহের সাথে, অর্থাৎ আমি যদি বলি স্টার্নামের সাথে কত কত নাম্বার হাড় ডিরেক্টলি যুক্ত? 1 থেকে 7 নাম্বার হাড়। 1 থেকে 7 নাম্বার পরশুকা। তাহলে এদেরকে আমরা বলি প্রকৃত পরশুকা। প্রকৃত পরশুকা। খেয়াল করো, এই 7-এর সাথে যুক্ত 8, 8-এর সাথে 9, 9-এর সাথে 10। তাহলে 8, 9 এবং 10 এরা ডিরেক্টলি কিন্তু স্টার্নামের সাথে যুক্ত না, তাই এদেরকে বলা হয় অপ্রকৃত পরশুকা। অপ্রকৃত পরশুকা। এর বাইরে আরেকটা জিনিস বলি, আর্স মানে কি জানো? আর্স মানে হচ্ছে বাঁকানো অংশ। আর্চ মানে বাঁকানো অংশ। দেখো ভাইয়া, এখানে 8 9 10 এখানে এইভাবে বাঁক খেয়ে গেছে। এই জন্য 8 9 10 কি তৈরি করে জানো? কোস্টাল আর্চ গঠন করে। 8 9 10 কোস্টাল আর্চ। যদি পরীক্ষায় আসে কোস্টাল আর্চ কে তৈরি করছে, বলবা যে 8 9 10। যদি বলে অপ্রকৃত পরশুকা কারা, 8 9 10। এখন আসো আমরা একটু দেখব 11 নাম্বার আর 12 নাম্বার। খেয়াল করো 11 আর 12, এরা ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবেই বুকের সাথে যুক্ত না, স্টার্নামের সাথে যুক্ত না, জাস্ট এরা তৈরি হয়েছে এভাবে। তাইলে 11 আর 12 দেখো এই যে তৈরি হয়ে এখানে শেষ, এই যে শেষ। ওকে, তাহলে 11 আর 12 কে আমরা কি বলবো বলো তো? 11 আর 12 কে আমরা বলবো ভাসমান পরশুকা। আমাকে কেউ বলতে পারবা আদর্শ পরশুকা কারা ভাইয়া? আদর্শ পরশুকা কারা বলো? আদর্শ পরশুকা, আদর্শ পরশুকা হচ্ছে 3 থেকে 9। আদর্শ পরশুকা কারা ভাইয়া? 3 থেকে 9। তাহলে 3 থেকে 9 যারা, 3 থেকে 9 যারা, তারা হচ্ছে আদর্শ পরশুকা। আদর্শ পরশুকা বলতে কি বোঝায়? আদর্শ বলতে তাদের সব আছে, একটা আদর্শ জিনিসের যা যা থাকা দরকার। ধরো একটা আদর্শ ছেলে বা একটা আদর্শ মেয়ে, তার যে যে গুণ থাকা দরকার, হ্যাঁ, ওরকম যে একটা আদর্শ মানে তার কোনো কিছু বাদ নাই, তারা আদর্শ। আর বাকিগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে আদর্শ না, হয়তো কোনো কিছু স্কিপ করছে। আদর্শ পরশুকা হচ্ছে 3 থেকে 9। তাহলে পরশুকা 12 জোড়া। আরেকটা জিনিস প্যাচ লাগে অনেকের, কশেরুকা। মেরুদণ্ডের যে হাড়গুলা এগুলাকে বলা হয় কশেরুকা, আর বুকের খাঁচার হাড্ডিগুলাকে বলা হয় পরশুকা। তাহলে কি বললাম? বুকের খাঁচার হাড্ডিগুলাকে বলা হয় পরশুকা, মেরুদণ্ডের যে হাড়গুলা সেগুলাকে বলা হয় কশেরুকা। তাহলে আমাদের বুকের খাঁচাতে কয়টা হাড় আছে বলতো? স্টার্নাম এবং দুই সাইডে 12 12 24টা। বুকের খাঁচাতে টোটাল হাড় আছে 25টা। কি বললাম? বুকের খাঁচাতে টোটাল হাড় আছে 25টা হাড় আছে। বুকের খাঁচাতে টোটাল 25টা হাড় আছে। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটা হোপফুলি আমরা বুঝতে পারছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এটাও চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি হচ্ছি এর পরে চলে যাব, এরপরে, কারণ এখানে আমরা যেটা লিখছি এটা আসলে তোমাকে দেওয়া সম্ভব না। ঠিক আছে, যদিও এই সব সাজানো গোছানো আছে। আচ্ছা, স্ক্রিনশট না নিলেও আসলে প্রবলেমটা নাই। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি এই যে মেরুদণ্ডের হাড্ডিগুলা। আমরা মেরুদণ্ডের টোটাল, তুমি যখন জন্ম নিছিলা তখন 33টা হাড্ডি ছিল, আস্তে আস্তে এগুলা ফিউজ হয়ে এখন 26টা হাড্ডি হয়েছে। চলো আমরা একটু একটা একটা করে দেখি। এই যে দেখো মেরুদণ্ডের হাড্ডি, ধরো 1 নাম্বার হাড্ডি, 2 3 4 5 6 7। এই যে 7টা হাড্ডি এদেরকে সার্ভাইকাল হাড় বলতেছে। সার্ভাইকাল মানে আমাদের যে ঘাড়ে, গ্রীবাদেশীয় বলে। সার্ভাইকালের বাংলা হচ্ছে গ্রীবাদেশীয়। তাইলে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় হচ্ছে 7টা হাড়। তো আমাদের এই যে 7টা হাড়, প্রথম হাড়টার নাম কি জানো? এই যে প্রথম হাড়, এই প্রথম হাড়টার নাম হচ্ছে অ্যাটলাস। প্রথম হাড়টা হচ্ছে অ্যাটলাস।
এই যে 2 নাম্বার হাড়, এটার নাম হচ্ছে অ্যাক্সিস। তাহলে আমাদের ঘাড়ে 7টা হাড় আছে, এদেরকে সার্ভাইকাল কশেরুকা বলে। তো এক নাম্বারটা নাম অ্যাটলাস, 2 নাম্বারটা নাম অ্যাক্সিস, আর 7 নাম্বারটা 3 4 5 6 7 ধরো এইটা 7 নাম্বারটার নাম হচ্ছে কি বলতো? ভার্টিব্রা প্রমিনেন্স। 7 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। আবারও বলি, নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে 1 নাম্বারটা অ্যাটলাস, 2 নাম্বারটা অ্যাক্সিস, 7 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। 7 নাম্বারটা ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে আমাদের সার্ভাইকাল যে 7টা, তার 1 2 এবং 7 নাম্বারের নাম মনে রাখতে হবে। এরপর আসো থোরাসিক। এরপরে যে কশেরুকাগুলা, সেগুলাকে বলা হয় থোরাসিক কশেরুকা। যদি আমি একটু মুছে দিই তাহলে খেয়াল করো, হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে আমার থোরাসিক শুরু হচ্ছে, এই যে এখান থেকে। এটা থোরাসিক 1 2 3 4 5 6 12টা হাড় আছে। তাহলে থোরাসিক হাড় কয়টা? 12টা। থোরাক্স মানে কি জানো? বুক। তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তো তোমাদের তো কার্ড আছে, মানে প্রথমে আইটেম পাস করতে হয়। হ্যাঁ, সিস্টেমটা খুব সুন্দর কিন্তু। যে ধরো প্রথমে কথার কথা যে 6টা আইটেম আছে, বা 6টা না, আরো বেশি আইটেম থাকে, 10টা আইটেম আছে। 10টা আইটেম যদি তুমি পাস করতে পারো, তাহলে তুমি কার্ড এক্সামে বসতে পারবা। কি এক্সাম? কার্ড এক্সাম। 2টা কার্ড এক্সামে যদি তুমি পাস করতে পারো, 2টা কার্ড মিলে হচ্ছে টার্ম এক্সাম। হ্যাঁ, আর 3টা টার্ম মিলে হচ্ছে প্রফ এক্সাম। কি এক্সাম? প্রফ। এটা আসলে প্রফেশনাল, মানে প্রফ বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি নামটা হবে প্রফেশনাল এক্সাম। তো এরকম 4টা প্রফেশনাল এক্সাম পাস করলে তুমি ডাক্তার হতে পারবা। তো খেয়াল করো, ধরো তুমি 10টা আইটেমের একটা আইটেম দিলা না, তুমি কিন্তু কার্ডে বসতে পারবা না। 2টা কার্ড অ্যাটেন্ড না করলে তুমি টার্মে বসতে পারবা না। আর টার্ম গুলো অ্যাটেন্ড না করলে তুমি প্রফেশনাল এক্সাম বা প্রফে বসতে পারবা না। অর্থাৎ জিনিসগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। হ্যাঁ, ফলে আলটিমেটলি তুমি খেয়াল করো, একটা আইটেম না দেওয়ার জন্য তুমি পরবর্তীতে আর আগাইতে পারতেছো না। এই জন্য মেডিকেলে মারাত্মক প্রেশার, এবং পড়াশোনার দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয় মেডিকেলে। ঠিক আছে? ফলে এটা কিন্তু তোমাদের জন্য একটা পরীক্ষা। তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চাও, যে প্রচুর পড়তে হবে। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। মানে তোমার ওই ধৈর্যটা থাকতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে। এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি মেডিকেলের জন্য কোয়ালিফাই করো বা যোগ্য হও। এইজন্য মেডিকেলে যারা চান্স পায়, তাদেরকে প্রচুর পড়াশোনা করে আসতে হয়। বুঝছো? এবং এইটা পরবর্তীতে কাজেও লাগে। যাদের প্রচুর পড়াশোনার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে মেডিকেলটা কম্পারেটিভলি ইজি হয়। কিন্তু প্রচন্ড আ কষ্ট হয়। পুরা জার্নি জুড়ে এত বেশি মেন্টাল প্রেশার হ্যান্ডেল করতে হয়। কিন্তু স্টিল এট দ্য এন্ড যখন তুমি ডাক্তার হয়ে বেরোবা, হ্যাঁ? যখন তুমি আসলে তোমার স্বপ্নের যে কি বলা যায়? সেই ব্যাপারটায় চলে যাবা, তখন আসলে এগুলা কিছুই ম্যাটার করে না, তাই না? আচ্ছা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আমরা যেটা বলতেছিলাম, তো তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তোমার কার্ড যেটা, ১ম কার্ডটার নাম হবে থোরাক্স কার্ড। থোরাক্স মানে কি জানো? থোরাক্স মানে হচ্ছে বুক। তাহলে আমাদের বুকের ঠিক পিছনে এই যে কশেরুকাগুলা, এই কশেরুকাগুলো হচ্ছে থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকা কয়টা জানো? ১২টা। ঝামেলাটা কোথায়? থোরাসিক কশেরুকা কিন্তু ১২টা। আর আমাদের পরশুকা হচ্ছে ১২ জোড়া। আচ্ছা, থোরাসিক কশেরুকাগুলো কি আকৃতির জানো? হৃৎপিণ্ড আকৃতির। বলো তো হৃৎপিণ্ড আকৃতির কেন? থোরাসিক কশেরুকাগুলা হৃৎপিণ্ড আকৃতির কেন বলো তো? থোরাসিক কশেরুকাগুলা থোরাসিক কশেরুকাগুলা হৃৎপিণ্ড আকৃতির এজন্য যে না এই জন্য না। আসলে আমাদের এইভাবে মনে রাখা যায় যে আমাদের বুকে হার্ট আছে। হার্ট আছে না? হৃৎপিণ্ড আছে। আর থোরাসিক কশেরুকাগুলা হচ্ছে বুকের পিছনের কশেরুকা। এইজন্য এগুলা হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের যে পেটের ঠিক পিছনে এটাকে বলে লাম্বার রিজিয়ন। কি বলে? লাম্বার। মানে এইখানে যে হাড্ডিগুলো আছে, হ্যাঁ, এগুলোকে লাম্বার জায়গা বলে। পেটের উল্টা সাইডে। তাইলে লাম্বার কশেরুকা হচ্ছে 5টা। আর তোমরা জানো আমাদের কিডনি কোথায় থাকে? বুকে না পেটে বলো তো? আমাদের যে কিডনিটা, সেটা কি বুকে থাকে নাকি পেটে থাকে? একটা সিম্পল ব্যাপার বলি, তোমার কিডনি থেকে প্রস্রাব যায় কোথায় বলো তো? মানে দেখো, আমাদের কিডনিতে প্রস্রাব তৈরি হয়, সেটা আমাদের মূত্রথলিতে যায়। হ্যাঁ, ধরো সিমের বিচির মতো কিডনি আছে, এটা হচ্ছে সিমের বিচির মতো কিডনি। এখান থেকে আমার এটা ধরো মূত্রথলি, মূত্রথলিতে প্রস্রাব যাচ্ছে। তাহলে মূত্রথলি যেখানে, আমার মূত্রথলি তো আমাদের কোমরের দিকে, তাই না? তাহলে তার ঠিক উপরে থাকে কিডনি। অর্থাৎ কিডনি কিন্তু আমার পেটে। কিডনি কোথায়? পেটে। আর পেটে আছে লাম্বার কশেরুকা।
তাহলে লাম্বার কশেরুকা গুলা কি আকৃতির ভাইয়া? লাম্বার কশেরুকা গুলা কি আকৃতির? কিডনি আকৃতির। লাম্বার কশেরুকা গুলা হচ্ছে কিডনি আকৃতির। তাহলে লাম্বার কশেরুকা গুলা কিডনি আকৃতির, আর থোরাসিক কশেরুকা যেটা সেটা হৃৎপিণ্ড আকৃতির। তো এরপরে একটা বড় হাড্ডি দেখতেছো, বুঝছো? এই যে এটার নাম হচ্ছে স্যাক্রাম। এটার নাম কি ভাইয়া? স্যাক্রাম। এখানে আসলে 5টা হাড্ডি ছিল, হ্যাঁ, পরবর্তীতে এটা ফিউজ হয়ে একটা হয়েছে। তাহলে স্যাক্রামে ছিল 5টা হাড়, যেটা ফিউজ হয়ে একটা হয়েছে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, ফার্স্টে সার্ভাইকাল কশেরুকা ঘাড়ে, তারপর থোরাসিক কশেরুকা যেটা সেটা হচ্ছে আমার বুকের পিছনে, লাম্বার কশেরুকা, এরপরে স্যাক্রাম, আর লাস্টে হচ্ছে কককিক্স। এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো, দরকার নেই, এগুলো সবই আছে। আচ্ছা, আমরা একটু কককিক্সটা দেখবো। এই যে দেখো, এইটা, এই যে 1 2 3 4, এই 4টা ছোট ছোট হাড্ডি দেখতেছো? মানে এটা আসলে একসাথে, এখন একসাথে আছে, এটাকে কককিক্স বলে। তো কককিক্স হচ্ছে 4টা থেকে একটা হয়েছে। কককিক্স হয়েছে 4টা থেকে একটা, আর এই যে স্যাক্রামটা এটা হচ্ছে 5টা থেকে একটা। অর্থাৎ মেরুদণ্ডের হাড় 33টা থেকে 26টা হয়েছে। কি বললাম ভাইয়া? মেরুদণ্ডের হাড় 33টা থেকে 26টা হয়েছে। তাহলে টোটাল হাড় কয়টা হলো বলতো? মেরুদণ্ডে 26টা, আমাদের মাথায় ছিল 29টা। 26 আর 29 কত? 55। 55, আর আমাদের বুকে আছে আরো 25টা, তাহলে 55 আর 25 হচ্ছে 80। ফলে আমাদের অক্ষ বরাবর 80টা হাড় আছে, 80টা অস্থি আছে। ফলে আমি যদি জিজ্ঞেস করি অক্ষীয় কঙ্কালে অস্থি কতটি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অক্ষীয় কঙ্কালে অস্থি কতটি, তাহলে তুমি কি বলবা? বলো, অক্ষীয় কঙ্কালে অস্থি কতটি? আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো, অক্ষীয় কঙ্কাল তন্ত্র কিন্তু শেষ। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্রটা ভাইয়া শেষ হলো। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? এই তো, গুড। আচ্ছা, এরপর চলে আসো আমরা একটু উপাঙ্গীয় কঙ্কালে দেখবে। এই যে এটা হচ্ছে উপাঙ্গ, এটা হচ্ছে উপাঙ্গ, হ্যাঁ, 2টা হাত আর 2টা পা। এর বাইরে আরো আছে। তো আমরা একটু আপার লিম্বে যাই। আপার লিম্বে দেখো, এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখছো সুন্দর একটা ছবি না? এই ছবিতে প্রথমে তুমি খেয়াল করো, এটা হচ্ছে ক্লাভিকল। এটা কি? এটা হচ্ছে ক্লাভিকল। এইটা তো, এটা কি জামার কলারের এখানে না? ক্লাভিকলটা কোথায়? জামার কলারের এখানে। তাহলে এই হাড়টার নাম হচ্ছে ভাইয়া ক্লাভিকল। খেয়াল করো, এই যে হাড়টা, এটা হচ্ছে ক্লাভিকল। হ্যাঁ, ক্লাভিকল কি আকৃতি বলতো? ইটালিক এফ অক্ষরের মতো। ইটালিক এফ, ক্লাভিকলটা হচ্ছে ইটালিক এফ অক্ষরের মতো। আচ্ছা, এই যে ক্লাভিকল, এইটা মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে এটা মেয়েদের বিউটি বাড়ায় আর কি, তাই মেয়েদের ক্ষেত্রে এটাকে বিউটি বোন বলে। আর ছেলেদের জামার কলারের এখানে থাকে, তাই এটাকে কলার বোন বলে। কলার বোন বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এই যে ক্লাভিকলের এই যে প্রান্তটা, এটা কিসের সাথে লাগানো থাকে? ক্লাভিকলের এই প্রান্তটা কোন হাড়ের সাথে লাগানো থাকে বলতো? ক্লাভিকলের এই প্রান্তটা কোন হাড়ের সাথে লাগানো থাকে? কেউ বলতে পারবা? স্টারনামের সাথে। স্টারনাম। এই জন্য এই প্রান্তটাকে বলা হয় স্টারনাল প্রান্ত। স্টারনাল প্রান্ত। তাহলে এটা হচ্ছে ক্লাভিকল। আচ্ছা, আর ক্লাভিকল এই যে হাড়টা, আমাদের এইখানে যে হাড়টা, এটা কি ত্রিকোণাকার হাড় না? এটার নাম হচ্ছে স্কাপুলা। স্কাপুলা, এটা একটা ত্রিকোণাকার হাড়। কিরকম হাড়? ত্রিকোণাকার হাড়। আর এই যে স্কাপুলা, এখানে একটা গর্ত দেখতেছো, এই যে গর্ত, এই গর্তের নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এই যে গর্তটা তুমি দেখতেছো, এই গর্তটার নাম গ্লেনয়েড গহ্বর, এই যে গর্তটা। আর এইটা হচ্ছে আমার হিউমেরাস। এই যে হাড়টা, এই যে হাড়টা, এটা হচ্ছে আমার কোন হাড়? হিউমেরাস। তো হিউমেরাসের যে মাথা, এটা কোথায় ঢুকানো বলতো? গ্লেনয়েড গহ্বরে। তাহলে আমি যদি বলি হিউমেরাস যে হাড়টা, এটা কোন হাড়ের সাথে যুক্ত, তুমি কি বলবা বলো? এটা স্ক্যাপুলার সাথে যুক্ত। হিউমেরাস হাড়টা স্ক্যাপুলার সাথে যুক্ত। আমাকে একটু বলবা যে হিউমেরাস কি কোনোভাবে ক্লাভিকলের সাথে যুক্ত কিনা? হিউমেরাস কোনোভাবে ক্লাভিকলের সাথে যুক্ত কিনা?
এটা হচ্ছে তোমাদের প্রতি আমার প্রশ্ন, হিউমেরাস ক্লাভিকলের সাথে যুক্ত কিনা বলো। 1 2 7 নামটা আবার বলেন ভাইয়া। এটা আমি স্লাইডে একটু পরে যাব। আমরা ফার্স্ট হচ্ছে হাড্ডিগুলো এখানে দেখে তারপর বইতে যাব, যাতে ব্যাপারটা ইজি হয়। ঠিক আছে, এখান থেকে আমরা হাড্ডিগুলো দেখবো, তারপর বইতে যাব। এখন বলো। না, আমার হিউমেরাস যেটা, সেটা কিন্তু কোনোভাবেই ক্লাভিকলের সাথে যুক্ত না। তাহলে হিউমেরাস কিসের সাথে কানেক্টেড? স্ক্যাপুলার সাথে কানেক্টেড। হিউমেরাস স্ক্যাপুলার সাথে কানেক্টেড, হিউমেরাস কিন্তু ক্লাভিকলের সাথে কানেক্টেড না। আচ্ছা, গুড। তাহলে এইটা আমাদের কাছে হয়ে গেল। তাহলে বলো, ক্লাভিকল কয়টা? দুইটা। স্ক্যাপুলা কয়টা? দুইটা। তো ক্লাভিকল আর স্ক্যাপুলা কে একসাথে, এটা থাকে কোথায় জানো? বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র, হ্যাঁ। তো বক্ষ অস্থি চক্রকে ইংরেজিতে বলে পেক্টোরাল গার্ডল। পেক্টোরাল গার্ডল। বক্ষ অস্থি চক্রকে ইংরেজিতে কি বলে ভাইয়া? পেক্টোরাল গার্ডল। তাহলে আমাদের ক্লাভিকল দুইটা আর স্ক্যাপুলা দুইটা। এখন বক্ষ অস্থি চক্র বলতো অক্ষীয় কঙ্কালের অংশ নাকি উপাঙ্গীয় কঙ্কালের অংশ? বক্ষ অস্থি চক্র কিন্তু উপাঙ্গীয় কঙ্কালের অংশ। দেখো এগুলা সাইডে, এগুলা কিন্তু মাঝ বরাবর না। মাঝ বরাবর না, দুই সাইডে। ফলে বক্ষ অস্থি চক্রে কয়টা হাড় আছে? 4টা হাড়। কি কি? দুইটা ক্লাভিকল, দুইটা স্ক্যাপুলা। এগুলা কিসের অংশ? উপাঙ্গীয় কঙ্কালের অংশ। এগুলা কিসের অংশ ভাইয়া? উপাঙ্গীয় কঙ্কালের অংশ। এগুলা উপাঙ্গীয় কঙ্কালের অংশ। এখন চলে আসো, আমরা একটু এখানে দেখব যে এটা তো হিউমেরাস, তাই না? এটা তো আমার হিউমেরাস। আচ্ছা, এই পর্যন্ত চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, এইটা হচ্ছে আমার হিউমেরাস। এই যে এইটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের মস্তক কোথায় আটকানো? গ্লেনয়েড গহ্বরে। গ্লেনয়েড গহ্বর কোন হাড়ে আছে? স্ক্যাপুলাতে। স্ক্যাপুলা। আচ্ছা, হিউমেরাসে আর কি কি আছে দেখো। হাড়গুলার একটা চমৎকার জিনিস আছে। তোমার কি আছে? মাথা আছে, তোমার ঘাড় আছে, গ্রীবা আছে। ঠিক হাড়েরও ওরকম মাথা গ্রীবা আছে। হাড়েরও ওরকম কি আছে ভাইয়া? হাড়েরও ওরকম মাথা গ্রীবা এগুলো আছে, হ্যাঁ। মাথা গ্রীবা এগুলা আছে। ওকে, আচ্ছা, এটা এখানে আইসোলেট করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমরা একটু দেখব। আচ্ছা আচ্ছা, এটাও দরকার নাই। আচ্ছা দেখো, এই যে হিউমেরাস, এই যে হিউমেরাস হাড়টা এখানে একেবারে, এইটা হচ্ছে মাথা, একেবারে সামনের অংশ যেটা, সেটা হচ্ছে আমার এই যে এইটা। তাহলে খেয়াল করো, একেবারে সামনে ওটা হচ্ছে মাথা। মাথার ঠিক নিচেই আছে অ্যানাটমিক্যাল গ্রীবা। কি গ্রীবা? অ্যানাটমিক্যাল গ্রীবা। ঠিক অ্যানাটমিক্যাল গ্রীবার নিচে আছে, ধরো আরেকটু নিচে, সার্জিক্যাল গ্রীবা। কি গ্রীবা? যদিও পজিশনটা দেখানো ঠিক হয় নাই। তাহলে অ্যানাটমিক্যাল গ্রীবা নিচে আছে সার্জিক্যাল গ্রীবা। কি গ্রীবা ভাইয়া? সার্জিক্যাল গ্রীবা। কেন? কারণ ওই জায়গাটা অনেক বেশি ভঙ্গুর। যখন যদি কোনো অ্যাক্সিডেন্ট করো, সবার আগে ওই জায়গা ভাঙবে, সবার আগে ওই জায়গা ভাঙবে। ফলে ওই জায়গায় প্রচুর সার্জারি করা লাগে। ফলে ওই জায়গায় প্রচুর সার্জারি করা লাগে। ফলে ওই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। কি বললাম? ওই জায়গায় প্রচুর সার্জারি করা লাগে। ফলে ওই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। ওই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। ক্লিয়ার? তাহলে আমরা অ্যানাটমিক্যাল গ্রীবা দেখতেছি, সার্জিক্যাল গ্রীবা দেখতেছি। আমরা অ্যানাটমিক্যাল গ্রীবা দেখলাম, সার্জিক্যাল গ্রীবা দেখলাম। পরীক্ষা যদি আসে সার্জিক্যাল গ্রীবা কোথায় থাকে, তুমি বলবা হিউমেরাসে থাকে। এর বাইরে একটু খসখসে একটা অংশ আছে, এটা এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু একটু উঁচু খসখসে অংশ, যেটাকে বলে ডেলটয়েড। যেটাকে বলে ডেলটয়েড রিজ। ডেলটয়েড কি জানো? ডেলটয়েড একটা মাসল, ডেলটয়েড একটা পেশি, ডেলটয়েড রিজ বলে। এখন দেখো, ডেলটয়েড হচ্ছে একটা মাসল বা ডেলটয়েড একটা পেশি। কথা কি বোঝা গেছে? ডেলটয়েড একটা মাসল বা ডেলটয়েড একটা পেশি। তো এই ডেলটয়েড পেশিটা যেখানে হিউমেরাসে লাগানো থাকে, তো যে জায়গায় লাগানো থাকে ওইটাকে বলে ডেলটয়েড রিজ। যে জায়গায় লাগানো থাকে ওইটাকে বলে ডেলটয়েড রিজ। বোঝা গেল? আমি একটু মুছে দিচ্ছি। দেখো এখানে আমি একটু পিন করি, পিন করলে এখানে বুঝতে পারবা। দেখো এই যে এখানে একটা গর্ত আছে, দেখছো? এই গর্তের নাম হচ্ছে করোনয়েড ফসা, হ্যাঁ। দেখো এখানে আরেকটা গর্ত আছে, এটা হচ্ছে রেডিয়াল ফসা। মানে এই যে গর্তগুলা, এই গর্তগুলাকে বলতেছে ফসা। তো এইটা হচ্ছে করোনয়েড ফসা। ঠিক উল্টা সাইডে আছে
ওলেক্রেনন ফসা। তাহলে আমি যদি বলি যে করোনয়েড আর ওলেক্রেনন ফসা কোথায় আছে, করোনয়েড ও ওলেক্রেনন ফসা, করোনয়েড ও ওলেক্রেনন ফসা কোথায় আছে, তুমি বলবা হিউমেরাসে। করোনয়েড ও ওলেক্রেনন ফসা কোথায় আছে, হিউমেরাসে। এখন একটু জিনিস খেয়াল করো, এখানে দুইটা হাড় আছে, একটা নাম আলনা, একটা রেডিয়াস। তাহলে কোনটা আলনা কোনটা রেডিয়াস? সবসময় মনে রাখবা আলনা, আলনাতে আমরা জামা কাপড় রাখি এবং আলনা ঘরের মধ্যে থাকে। তাহলে ভিতরের দিকে যেটা সেটা আলনা। যখন তুমি হাতকে এভাবে রাখবা, ভিতরের দিকে যেটা সেটা আলনা, আর বাইরের দিকে যেটা সেটা রেডিয়াস। তাহলে এটা হচ্ছে রেডিয়াস। আর একটা ওয়ে আছে, খেয়াল করো, আলনাটার দেখো নিচেরটা চিকন উপরে মোটা, ঠিক আছে? তাহলে নিচের অংশ চিকন উপরের অংশ মোটা। আর রেডিয়াসে দেখো উপরের অংশ চিকন নিচের অংশ মোটা, রেডিয়াসে উপরের অংশ চিকন নিচের অংশ মোটা। তাহলে আলনাতে নিচে চিকন উপরে মোটা, আর রেডিয়াসে উপরে চিকন নিচে মোটা। তো আলনাতে যেহেতু উপরে মোটা, ফলে বলতো করোনয়েড আর ওলেক্রেনন ফসা মানে গর্ত, ফসা মানে গর্ত। আর ফসার মধ্যে কে ঢুকবে? প্রসেস। মানে করোনয়েড ফসাতে ঢুকবে করোনয়েড প্রসেস, আর ওলেক্রেনন ফসাতে ঢুকবে ওলেক্রেনন প্রসেস। তাহলে আলনাটা মোটা, তাইলে বলতো করোনয়েড আর ওলেক্রেনন প্রসেস কোথায় থাকবে? আলনাতে। করোনয়েড ও ওলেক্রেনন প্রসেস কোথায় থাকবে? আলনাতে। একটু বলি, এটা উপরে, আর এইটা তো রেডিয়াস আর আলনা দুইটারই নিচে একটা প্রসেস আছে। এটাকে কি প্রসেস বলে জানো? রেডিয়াস আর আলনা দুইটাতেই একটা প্রসেস আছে নিচে অংশে, সেটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। রেডিয়াস আলনার নিচে একটা কমন প্রসেস আছে, প্রসেসটার নাম স্টাইলয়েড প্রসেস। রেডিয়াস আর আলনার নিচে একটা কমন প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। রেডিয়াস আর আলনার নিচে কমন প্রসেসটার নাম কি ভাইয়া? স্টাইলয়েড প্রসেস। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? রেডিয়াস আর আলনার নিচে হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, হোপফুলি আমরা এই জায়গাগুলা ক্লিয়ার করতে পারছি, হোপফুলি আমরা এই জায়গাগুলা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এইটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। তো এরপর চলে আসো, এখানে যে হাড়গুলা তুমি দেখতে পাচ্ছ, এখানে যে হাড়গুলা দেখতে পাচ্ছ, এগুলা কিসের অস্থি জানো? আমাদের এই কবজিটা আছে, এগুলা কি কি বলে? কবজির অস্থি। কবজি, কবজি। তাহলে এগুলাকে বলে কবজির অস্থি। কবজি, কবজির অস্থি। আচ্ছা, তাহলে দেখো কবজির অস্থি বা করতল, কবজি বা করতল বলে, করতল। এখানে 8টা হাড় আছে, কয়টা জানো? 8টা হাড় আছে, 8টা। তো এখানে হাড় আছে 8টা, এবং হাড়গুলার নাম মনে রাখতে হবে। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এই লাইনটা দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, ক্লাস স্লাইড পাবা, ক্লাস স্লাইড পাবা। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এটা দিয়ে এই কবজির হাড়গুলা মনে রাখা যায়। তাহলে কবজিতে জাস্ট ইমাজিন, তোমার এই যে কবজির এই জায়গা, এখানে 8টা হাড় আছে, 8টা। বুঝছো? এখন একটু খেয়াল করো, আমাদের এই যে জায়গা, এই যে জায়গা, এটাকে বলা হয় কার্পাল। কি বলে? এটাকে বলা হয় কার্পাল। তাহলে এই জায়গাকে বলে কার্পাল। এখানে কয়টা হাড় আছে বলো তো? উল্টা দিকে দেখো, 1 2 3 4 5, 5টা হাড় আছে। তাইলে কার্পাল কয়টা ভাইয়া? কার্পাল হচ্ছে এই যে 5টা, 1 2 3 4 5, এই 5টা, এই 5টাকে বলে কার্পাল। আর আঙুলের যে হাড়, আঙুলের হাড় হচ্ছে টোটাল 14টা। 3 3 6 আর 3 9 12 আর 2টা 14টা, আঙুলের হাড় হচ্ছে 14টা। তাহলে আঙুলের হাড়গুলাকে বলে ফ্যালাঞ্জেস। আঙুলের হাড়গুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে ফ্যালাঞ্জেস 14টা। তাহলে তুমি বলতে পারবা আমাদের দেহে টোটাল ফ্যালাঞ্জেস কতটা? ফ্যালাঞ্জেস 14টা। তোমার প্রতি প্রশ্ন হচ্ছে আমাদের দেহে ফ্যালাঞ্জেস কতটা বলো? আমাদের দেহে ফ্যালাঞ্জেস কতটা এটা বলবা। আমাদের দেহে ফ্যালাঞ্জেস কতটা? আমাদের দেহে ফ্যালাঞ্জেস কিন্তু ফ্যালাঞ্জেস হচ্ছে 56টা। কারণ দেখো, আমাদের হাতের আঙুলের যে হাড্ডিগুলো, এগুলোকে ফ্যালাঞ্জেস বলে, আবার পায়ের আঙুলের হাড্ডিগুলোকেও ফ্যালাঞ্জেস বলে। ফলে প্রত্যেক হাতে 14টা করে, প্রত্যেক পায়ে 14টা করে। দুই হাতে 14 দুগুণে 28টা, দুই পায়েও 14 দুগুণে 28টা। মোট 56 পিস ফ্যালাঞ্জেস আছে। কয় পিস ফ্যালাঞ্জেস আছে ভাইয়া? মোট কত পিস ফ্যালাঞ্জেস আছে? 56 পিস ফ্যালাঞ্জেস আছে, 56 পিস। কিন্তু আমি যদি বলি
যে হাতের এই জায়গার অস্থিগুলাকে কার্পাল বলে, কিন্তু পায়ের এই জায়গার অস্থিগুলাকে টার্সাল বলে। পায়ের ওই জায়গার অস্থিগুলাকে কি বলে জানো? টার্সাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা আমি একটু ভুল বলছি, এই কবজি হচ্ছে কার্পাল। হ্যাঁ, কবজি হচ্ছে কার্পাল আর এইটা হচ্ছে মেটাকার্পাল। ওকে, তাহলে কবজি হচ্ছে কার্পাল, এইটা হচ্ছে কার্পাল আর এইটা হচ্ছে মেটাকার্পাল। তাহলে দেখো মেটাকার্পাল হচ্ছে 5টা, কবজি বা কার্পাল হচ্ছে 8টা। তাহলে কি বললাম ভাইয়া? কবজি বা কার্পাল হলো 8টা, মেটাকার্পাল হলো 5টা। ক্লিয়ার সবার কাছে? মেটাকার্পাল হলো 5টা আর ফ্যালাঞ্জেস 14টা। তাহলে আমি যদি বলি যে টোটাল মেটাকার্পাল কয়টা, তুমি কি বলবা? 10টা। টোটাল মেটাকার্পাল কয়টা, তুমি কি বলবা ভাইয়া? 10টা। টোটাল মেটাকার্পাল হলো 10টা। আচ্ছা যদি বলি যে টোটাল মেটাটার্সাল কয়টা, সেটাও 10টা। ঠিক আছে, মেটাকার্পাল 10টা, মেটাটার্সাল 10টা, কিন্তু কার্পাল হচ্ছে 8টা, টার্সাল হচ্ছে 7টা। তাহলে বলি কার্পাল 8টা আর টার্সাল যখন দেখবা মানে হাতে কার্পাল পায়ে টার্সাল, টার্সাল 7টা। কিন্তু মেটাকার্পাল যেমন 2 হাতে 5 দুগুণে 10টা, মেটাটার্সালও 5 দুগুণে 10টা। মেটাটার্সাল পায়ের ক্ষেত্রে সেটাও 5 দুগুণে 10টা। আর ফ্যালাঞ্জেস 4 14 56টা। ফ্যালাঞ্জেস 4 14 56টা। চলো আমরা একটু দেখি। আমরা একটু দেখব হচ্ছে লোয়ার লিম্ব। লোয়ার লিম্বে আসো। আচ্ছা লোয়ার লিম্বটা আমরা যখন দেখতেছি, এখানে যে হাড্ডিটা, এই যে একটা হাড্ডি মনে হচ্ছে না, এখানে কিন্তু 3টা হাড্ডি ফিউজ হয়ে একটা হাড্ডি হয়েছে। 3টা হাড় ফিউজ হয়ে একটা হাড় হয়েছে। হাড় 3টা কি বলতো? তোমরা জানো এই হাড়কে বলা হয় হিপ বোন। হিপ বোন, হিপ মানে হচ্ছে নিতম্ব, বাংলায় বলে নিতম্ব। তো ইংরেজিতে এটাকে বাংলায় বলে নিতম্বাস্থি, মানে নিতম্বের অস্থি। নিতম্বাস্থি, নিতম্বাস্থি। তাহলে এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হিপ বোন বা নিতম্বাস্থি। আবারও বলি, এটাকে বলে হিপ বোন বা নিতম্বাস্থি। এটাকে বলে হিপ বোন বা নিতম্বাস্থি। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা হিপ বোন বা নিতম্বাস্থি। আচ্ছা এই বোনটাকে ইনোমিনেট বোন বলে। কেউ কি বলতে পারবা এই বোনটাকে কেন ইনোমিনেট বোন বলে? দেখো এই হিপ বোনের 3টা বোন আছে, ইলিয়াম, ইসচিয়াম আর একটা হচ্ছে পিউভিস। এখানে 3টা হাড় আছে, ইলিয়াম, ইসচিয়াম আর পিউভিস। তাহলে এখানে কয়টা হাড় আছে ভাইয়া? 3টা হাড়, ইলিয়াম, ইসচিয়াম আর পিউভিস। ঠিক আছে, তাহলে এই 3টা হাড় মিলাই এই হাড়, কিন্তু এই হাড়ের কিন্তু কোনো নাম নাই। হিপ মানে তো কোমর, নিতম্ব, ফলে কোমরের বোন, তাই হিপ বোন বলতেছে, কিন্তু আসলে হাড়ের কোনো নাম আছে? নাম নাই। তো ইনোমিনেট মানে যার কোনো নাম নাই, ফলে এটা একটা নামহীন হাড়, তাই এটাকে ইনোমিনেট হাড় বলে বা তাই এটাকে ইনোমিনেট অস্থি বলে। তাহলে হিপ বোন বা নিতম্ব অস্থি, এটাকে ইনোমিনেট অস্থি বলে। ইলিয়াম, ইসচিয়াম, পিওভিস। এখানে এই যে হাড়টা ইলিয়াম, ইলিয়াম বানান কিন্তু এইটা ILIUM। এখানে ইলিয়াম বানান ILIUM, অর্থাৎ আই দিয়ে। খেয়াল করো আইটাকে লম্বা করলে কি একটা হাড়ের মতো দেখায় না? ফলে হাড়ের ইলিয়ামে আই আছে, আর একটা ইলিয়াম আছে ILEUM। ILEUM এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ আছে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। কি বললাম? ক্ষুদ্রান্ত্রের 3টা পার্ট আছে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্ত্রের যে 3টা পার্ট, তার যে ইলিয়াম, সেই ইলিয়ামটা হচ্ছে ই দিয়ে। ক্ষুদ্রান্ত্রের যে 3টা পার্ট, তার যে ইলিয়াম, সেই ইলিয়ামটা ই দিয়ে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে ক্ষুদ্রান্ত্রের, তাহলে আমাদের হিপ বোন কয়টা জানো? হিপ বোনে 3টা বোন আছে, কিন্তু 3টা বোন একসাথে মিলে গেছে, তাই বোন একটাই ধরা হয়। ফলে এই সাইডে একটা হিপ বোন আর কোমরের এই সাইডে একটা হিপ বোন। তাহলে হিপ বোন হচ্ছে কয়টা ভাইয়া? 2টা। এবং হিপ বোন যে এলাকায় আছে সেটাকে বলা হয় শ্রোণী অস্থিচক্র। হিপ বোন যেখানে আছে সেটাকে বলা হয় শ্রোণী অস্থিচক্র, ইংরেজিতে বলে পেলভিক গার্ডল। ইংরেজিতে বলে এটাকে পেলভিক গার্ডল। তাহলে শ্রোণী অস্থিচক্রকে ইংরেজিতে কি বলে ভাইয়া? পেলভিক গার্ডল। শ্রোণী অস্থিচক্রকে ইংরেজিতে বলা হয় পেলভিক গার্ডল। কি বলে? পেলভিক গার্ডল। ঠিক আছে, তাহলে শ্রোণী অস্থিচক্রকে ইংরেজিতে বলে পেলভিক গার্ডল। আর আমাদের হিপ বোন বা নিতম্বাস্থি, এটা হচ্ছে ইনোমিনেট বোন। এবং এখানে 3টা বোন আছে, ইলিয়াম, ইসচিয়াম আর পিউভিস। ইলিয়াম, ইসচিয়াম আর হচ্ছে পিউভিস।
তাহলে শ্রোণীয়চক্র বা পেলভিক বোনে হাড় কয়টা? দুইটা হাড় আছে। এটা গেল। এরপরে আমরা মেইনলি যেটা জানতে চাই সেটা হচ্ছে ফিমার। এই যে ফিমার অস্থিটা, এই অস্থিটা কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি। ফিমার অস্থিটা আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি এবং এটা একটা নিরেট অস্থি, তুমি দেখলেই বুঝতে পারছো। আরেকটু জিনিস খেয়াল করো, ফিমারের যে মাথা একটা জায়গায় ঢুকানো, এখানে একটা গর্ত আছে, ঠিক মনে আছে কিনা? স্ক্যাপুলাতে ছিল গ্লেনয়েড গহ্বর। তোমার মনে আছে কিনা স্ক্যাপুলাতে ছিল গ্লেনয়েড গহ্বর? ঠিক একই ভাবে এই যে আমার হিপ বোন, সেখানে আছে অ্যাসিটাবুলাম গহ্বর। হিপ বোনে একটা গহ্বর আছে, গহ্বরটার নাম অ্যাসিটাবুলাম গহ্বর। অ্যাসিটাবুলাম গহ্বর, এই অ্যাসিটাবুলাম গহ্বরে হচ্ছে ফিমারের মস্তক আটকানো থাকে। অ্যাসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তক আটকানো থাকে। ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় হাড়। এটা হচ্ছে প্যাটেলা। এই হাড়টা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা কিন্তু দেখো ত্রিকোণাকার মনে হচ্ছে। এটাকে একটা সিসাময়েড অস্থি বলে। সিসাময়েড। শোনো, সিসাম এটা কিন্তু টেন্ডন থেকে তৈরি। এই প্যাটেলা অস্থিটা টেন্ডন হতে তৈরি, টেন্ডন থেকে তৈরি। ঠিক আছে, টেন্ডন থেকে তৈরি। তাহলে প্যাটেলা কি থেকে তৈরি? টেন্ডন থেকে তৈরি। এবং সিসাময়েড মানে হচ্ছে এটা ছোট মানে ছোট একটা তিলের বীজ আছে না, খুব ছোট ছোট তিলের বীজ। তো তিল বীজ, সিসাময়েড, সিসাম মানে হচ্ছে তিল বীজ, মানে খুবই ক্ষুদ্র হাড়, তাই এটাকে সিসাময়েড অস্থি বলে। টেন্ডন থেকে তৈরি প্যাটেলা, এবং প্যাটেলাটা ত্রিকোণাকার। আচ্ছা, এখানে তুমি দুইটা হাড় দেখতে পাচ্ছ। মোটা যেটা সেটার নাম হচ্ছে টিবিয়া। খেয়াল করো, ঘরে যে টিবি থাকে, টিবি কি মোটা সোটা না? মোটা সোটা। আর যেটা একেবারে চিকন বাঁশের কঞ্চির মতো, সেটাকে বলা হয় ফিবুলা। টিবিয়া আর ফিবুলা। তাহলে আমার এইটা মোটাটা হচ্ছে টিবিয়া, আর চিকন বাঁশের কঞ্চির মতো যেটা সেটা হচ্ছে আমার ফিবুলা। চিকন বাঁশের কঞ্চির মতো যেটা সেটা হচ্ছে ফিবুলা। ঠিক আছে, এটা এই জন্য এটাকে বলে দীর্ঘ যষ্ঠির মতো, দীর্ঘ যষ্ঠির মতো। ঠিক আছে, তাহলে টিবিয়াটা হচ্ছে মোটা, আর ফিবুলা, তোমরা কি জানো টিবিয়া আর ফিবুলা দুইটাতেই একটা কমন জিনিস আছে? সেই জিনিসটা কি? টিবিয়া আর ফিবুলা দুইটাতেই একটা কমন জিনিস আছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ম্যালিওলাস। টিবিয়া এবং ফিবুলাতে উঁচু অংশ আছে যেটাকে ম্যালিওলাস বলে। টিবিয়া এবং ফিবুলাতে উঁচু অংশ আছে, কি বললাম? টিবিয়া এবং ফিবুলাতে উঁচু অংশ আছে যেটাকে বলা হয় ম্যালিওলাস। টিবিয়া এবং ফিবুলাতে উঁচু অংশ আছে, উঁচু অংশ যেটাকে বলা হয় ভাইয়া ম্যালিওলাস। উঁচু অংশের নাম কি? আবারও বলো, উঁচু অংশের নাম কি ভাইয়া? ম্যালিওলাস। ওকে, তাহলে বোঝা গেল? একটু বলো তো। তাহলে আমার টিবিয়া ফিবুলা, আমার ফিমার পেলাম, এটা হচ্ছে আমার ফিমার। ফিমারের মস্তক অ্যাসিটাবুলাম গহ্বরে আটকানো থাকে। অ্যাসিটাবুলাম গহ্বর কোথায় থাকে? হিপ বোনে থাকে। ফিমারের পরে প্যাটেলা, প্যাটেলা একটা ত্রিকোণাকার অস্থি, একটা সিসাময়েড অস্থি, টেন্ডন থেকে তৈরি। এরপরে আমার টিবিয়া এবং ফিবুলা, টিবিয়াটা মোটা, ফিবুলাটা চিকন দীর্ঘযষ্ঠির মতো। টিবিয়া এবং ফিবুলাতে একটা কমন জিনিস আছে, নামটা কি? ম্যালিওলাস আছে। ম্যালিওলাস কোথায় আছে? টিবিয়া এবং ফিবুলাতে। আচ্ছা, তাহলে এইখানে আসো, এই যে জায়গাটা, এই জায়গাটা কি বলতো? এইটা হচ্ছে আমার টার্সাল। আমার হাতে ছিল কবজি, ওটা ছিল কার্পাল, এটা হচ্ছে টার্সাল। এখানে 7টা হাড় আছে। কয়টা? আর এই যে জায়গা, এটা কি? মেটাটার্সাল। মেটাটার্সাল, এখানে 5টা হাড় আছে, 5টা হাড় আছে। আর এই লাস্টে হচ্ছে আঙ্গুলের হাড়গুলাকে ফ্যালাঞ্জেস বলে। এইখানে হাতের আঙ্গুলের হাড়গুলাকেও ফ্যালাঞ্জেস বলে, পায়ের আঙ্গুলের যে হাড়গুলা সেগুলাকেও ভাইয়া ফ্যালাঞ্জেস বলে। হাতের আঙ্গুলের হাড়গুলাকেও ফ্যালাঞ্জেস বলে, পায়ের আঙ্গুলের হাড়গুলাকেও ভাইয়া ফ্যালাঞ্জেসই বলে। তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু হাড়ের হিসাব কিতাব শিখে ফেললাম। একটু খেয়াল করো তো, আমার এখানে কয়টা হাড় আছে একটু হিসাব করি। দেখো, হিপ বোন একটা, আচ্ছা হিপ বোনটা একটু বাদ দিই। ফিমার, প্যাটেলা দুইটা, টিবিয়া ফিবুলা 4টা। কয়টা হলো? 4টা। আর এখানে আছে আমার হচ্ছে 7টা। আমার যে টার্সাল অস্থি 7টা, তাহলে 7 5 12, সরি এখানে তো 1 2 আর 2 4টা। আচ্ছা, 7 আর 4 11টা। আর এইখানে আছে আমার মেটাটার্সাল 5টা, 11 5 16, আর ফ্যালাঞ্জের 14টা। তাহলে 16 আর 14 30টা। তাহলে এই পায়ে পাচ্ছি আমি 30টা, আর ওই পায়ে পাচ্ছি 30টা, মোট 60টা হাড়। আর হিপ বোন দুইটা, 62টা হাড়। তাহলে নিম্নাঙ্গের অস্থি বলে। এগুলাকে কি বলে ভাইয়া?
নিম্নাঙ্গের অস্থি। নিম্নাঙ্গের অস্থি কয়টা? 62টা। আর ঊর্ধ্বাঙ্গে কিন্তু 64টা। খেয়াল করো, আমার 2টা ক্লাভিকল, 2টা স্ক্যাপুলা, 2 2 4টা। এই 4টা হচ্ছে বক্ষ অস্থি চক্র। আর হাতে আছে 30টা। দেখো, হিউমেরাস, রেডিয়াস আলনা 3টা, এখানে কবজি বা কার্পালে আছে 8টা, 8 আর 3 11টা, এখানে 5টা, 11 আর 5 16, আর ফ্যালাঞ্জের 14, 30টা। দুই হাতে 30 30 60টা। আর বক্ষস্থি চক্রে 2 2 4টা, ক্লাভিকুলার স্ক্যাপুলা। তাহলে আমার ঊর্ধ্বাঙ্গে আছে 64টা হাড়, নিম্নাঙ্গে আছে 62টা হাড়, মোট হাড় হইল 126টা। মোট হাড় কতগুলা হলো ভাইয়া? 126টা। তাহলে আমাদের মোট হাড় হলো 126টা। একটু আমাকে জানাও যে এই পর্যন্ত হিসাব কিতাবে কোনো গরমিল হয়েছে কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারণ হাড় গোড় আমাদের শেষ। এখন যেটা করব, বই খুলবা, দেখবা যে সব পড়া হয়ে গেছে। বুঝছো? হাড় গোড় আমাদের শেষ। এখন আমাকে বলো যে কারো কোনো গরমিল হয়েছে কিনা, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনি কোশ্চেন বলো, এনি কোশ্চেন। জানো, আচ্ছা এখন দেখো, আমরা একটু, তাহলে আমাদের এইটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা একটু চলে যাব হচ্ছে, এখন অনেক কিছু তো পড়লাম, আমরা এখন একটু অ্যাটলাস থেকে বেরোই। হ্যাঁ, 1 ঘন্টা মতো অ্যাটলাস পড়লাম, 1 ঘন্টার মতো হয়েছে না? হ্যাঁ, 1 ঘন্টার মতো অ্যাটলাস পড়লাম। এখন আমরা একটু বইয়ে যাব। তার আগে একটু স্লাইড তোমাকে দেখাই। তো চলন ও অঙ্গ চালনা করতে 3টা তন্ত্র লাগে। এখন তোমারে আমি যদি বলি যে তুমি আমাকে ঘুষি মারো, বা তুমি চাইলা যে তোমার আমার প্রতি অনেক ক্ষোভ, তুমি আমাকে ঘুষি মারতে চাও, তাহলে ধরো এই হাত দিয়ে যদি ঘুষি মারতে চাও, হাতে কি কি আছে বলো? হাড্ডি আছে, হাড্ডি মানে কঙ্কাল তন্ত্র। মাংস আছে, মাংস মানে পেশিতন্ত্র। সাথে সাথে আরেকটা জিনিস আছে, কি জানো? তাহলে কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র, আর একটা জিনিস আছে, নার্ভ আছে। এই নার্ভ না থাকলে কোনো মাতবরি নাই। নার্ভ না থাকলে তুমি কিন্তু হাত চালাইতেই পারবা না। তাহলে আর আছে নার্ভ, মানে স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র নিয়ে আমরা 8 নম্বর অধ্যায়ে পড়বো, সমন্বয় নিয়ন্ত্রণে। আপাতত যেটা জানা দরকার সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের ভ্রূণের 3টা স্তর আছে, অ্যাক্টোডার্ম, অ্যান্ড্রোডার্ম আর মেসোডার্ম। তো কোন স্তর থেকে কি তৈরি হয় এই আলোচনা আছে মানব জীবনের ধারাবাহিকতা 9ম অধ্যায়ে। তাহলে আমাদের, যাই হোক, আমরা এতটুকু জানি যে আমাদের কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র এটা তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। কঙ্কালতন্ত্র আর পেশিতন্ত্র তৈরি হচ্ছে কই থেকে ভাইয়া? মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে কঙ্কালতন্ত্র আর পেশিতন্ত্র। এখন আমরা জানি যে মানব দেহে অস্থি হচ্ছে 206টা, কিন্তু জন্মের সময় ছিল 270টা। তুমি কি জানো অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কখন? 30 বছর বয়সে। যদিও আলিম স্যার বলছে 21 বছর বয়সে, তা আমার মনে হয় না যে এটা নিয়ে এত কনফিউশনের কিছু আছে। অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে 30 বছর বয়সে। অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে হচ্ছে 30 বছর বয়সে। কত বছর বয়স? 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এরপরে যদি কঙ্কালতন্ত্রের আচ্ছা, কঙ্কালতন্ত্র 3 রকম। একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, যেগুলো বাইরে থেকে দেখা যায়। আচ্ছা, তোমার নখ বাইরে থেকে দেখা যায়। আর তোমার যদি শিং থাকতো, তোমার শিং নাই, গরুর আছে, শিং বাইরে থেকে দেখা যায়। তাহলে নখ বহিঃকঙ্কালতন্ত্র, শিং বহিঃকঙ্কালতন্ত্র। ঠিক আছে? তাহলে নখ বহিঃকঙ্কালতন্ত্র, শিং বহিঃকঙ্কালতন্ত্র। এরপর হচ্ছে চুল। হ্যাঁ, চুল বলা যাবে না, লোম আছে। হ্যাঁ, তাহলে নখ, দাঁত, দাঁত বাইরে থেকে দেখা যায়, যে দাঁত বাইরে থেকে দেখা যায়। তাহলে যেগুলো বাইরে থেকে দেখা যায় সেগুলা বহিঃকঙ্কালতন্ত্রের অংশ। আর এতক্ষণ আমরা যে 206টা হাড়ের নাম পড়ে আসলাম, এগুলা অন্তঃকঙ্কালতন্ত্রের অংশ। এতক্ষণ আমরা যে 206টা হাড়ের নাম পড়লাম, এগুলা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্রের অংশ। আরেকটা কঙ্কালতন্ত্র আছে, স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। তোমরা কি শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা পড়ছো? আরেকটা কঙ্কালতন্ত্র হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। তোমরা শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা পড়ছো কিনা বলো? শ্বসন ও শ্বাসক্রিয়া যে অধ্যায়টা, এখানে তোমরা দেখছো যে আমাদের যে শ্বাসনতন্ত্র সেখানে কিন্তু তরুণাস্থি থাকে। যেমন আমরা যদি স্বরযন্ত্র বলি, আমাদের স্বরযন্ত্র এই যে উঁচু হয়ে আছে, এটা কি অ্যাডামস অ্যাপেলের জন্য? এটা কি অ্যাডামস অ্যাপেল বলে কি জন্য উঁচু হয়ে আছে? থাইরয়েড নামক তরুণাস্থি আছে। স্বরযন্ত্রের ইংরেজি নাম হচ্ছে ল্যারিংস। আচ্ছা, ল্যারিংসের ঠিক পরে আছে ট্রাকিয়া। ল্যারিংসের ঠিক পরে কি আছে ভাইয়া? ট্রাকিয়া।
ট্রাকিয়াতেও তরুণাস্থি আছে, 15 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি আছে, এবং এই তরুণাস্থি থাকার জন্য ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তাহলে এই যে ল্যারিংস, ট্রাকিয়া, এগুলোতে তরুণাস্থি আছে, অর্থাৎ আমাদের শ্বসন তন্ত্রে যে তরুণাস্থি আছে সেগুলোকে আলাদা একটা কঙ্কালতন্ত্রের আন্ডারে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এগুলাকে আলাদা একটা কঙ্কালতন্ত্রের আন্ডারে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় ভাইয়া স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। কি কঙ্কালতন্ত্র ভাইয়া? স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। ঠিক আছে, তাহলে কঙ্কালতন্ত্র 3 রকম। কঙ্কালতন্ত্র কত রকম ভাইয়া? 3 রকম কঙ্কালতন্ত্র আছে। এখন কঙ্কালতন্ত্রের কাজ কি? প্রথমত আমরা যদি বলি রক্তকণিকা তৈরি, তোমরা জানো যে লাল অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হয়। কোন অস্থিমজ্জা ভাইয়া? বা অন্যান্য রক্তকণিকাও লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এখন কথা হচ্ছে কোন কোন হাড়ের লাল অস্থিমজ্জা, এটা তুমি ভিজুয়ালাইজ করবা। ধরো তোমার যে বুকে কি আছে? স্টারনাম, তারপরে কি আছে? পরশুকা, মেরুদণ্ডে কি আছে? কশেরুকা। দেখো, স্টারনাম, পাজর মানে পরশুকা, কশেরুকা, এরপর হচ্ছে করোটি, করোটি মানে মাথা, আর হচ্ছে আমার দেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে পায়ের ফিমার, আর হাতের এই হিউমেরাস। তাহলে কি কি বললাম? স্টারনাম, পরশুকা, কশেরুকা। স্টারনাম, পরশুকা, কশেরুকা, আর কি আছে? করোটি আর ফিমার হিউমেরাস। এই হাড়গুলা থেকে তৈরি হয়, এই হাড়গুলার যে লাল অস্থিমজ্জা সেখান থেকে আরবিসি তৈরি হয়। প্রতি সেকেন্ডে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। প্রতি সেকেন্ডে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। প্রতি সেকেন্ডে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। রিদিতা, রিম্মি, প্রি মেডিকেলে যারা ছিলা অবশ্যই তুমি মেডিকেলের অ্যাক্সেস পাবা, তাই না? তোমাদের জন্য তো মেডিকেলের অ্যাক্সেসটা ফ্রি। এই ব্যাপারটা তোমরা যারা প্রি মেডিকেলে ছিলা তোমরা জানো। ঠিক একইভাবে এখন যারা 27 এর প্রি মেডিকেলে ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু মেডিকেল ব্যাচের অ্যাক্সেসটা সম্পূর্ণ ফ্রি। তাহলে কি বললাম? তাদের জন্য আমাদের যে মেডিকেল ব্যাচের অ্যাক্সেস সেটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? ওকে, এখন চলে আসো অস্থির দেহে। অস্থিকোষ থেকে অস্টিওক্যালসিন খরিত হয়। অস্টিও মানে হচ্ছে অস্থি, অস্টিও শব্দের অর্থই হচ্ছে অস্থি। তাহলে অস্টিওক্যালসিন হরমোন খরিত হয় যা রক্তে চর্বি ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। চর্বি মানে তো চর্বি, আর চিনি মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পীত অস্থিমজ্জা, অস্থিমজ্জা কিন্তু 2 রকম, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। তাহলে এটা কিন্তু রং বেরঙের জামা না, এটা হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জা 2 রকম, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ অস্থিমজ্জা। তো হলুদ অস্থিমজ্জা হচ্ছে পীত অস্থিমজ্জা। কি বললাম? লাল আর হলুদ অস্থিমজ্জা। তাহলে হলুদ অস্থিমজ্জা হচ্ছে পীত অস্থিমজ্জা। এখানে থাকে হচ্ছে অ্যাডিপোস কোষ। অ্যাডিপোস কোষে চর্বি থাকে। কি থাকে? চর্বি। আর তোমরা কি জানো চর্বির কাজ কি বলতো? চর্বি হচ্ছে এনার্জি দেয়, আর চর্বি হচ্ছে দেহে তাপ শক্তি উৎপন্ন করে, গরম করে ফেলে। তুমি যদি কখনো গরুর মাংস খাও দেখবে যে গা গরম হয়ে গেছে। দেখছো? গরুর মাংস খাইলে গা গরম হয়ে যায় না? গরম হয়ে যায়। তো চর্বি হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করে, আর এই অ্যাডিপোস কোষের মধ্যে চর্বি থাকে। তাহলে চর্বিতে কি শক্তি আছে। ফলে আমি যদি বলি অ্যাডিপোস কোষ কি করে? রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। আচ্ছা, আর এখানে আসো লেড আর্সেনিক সঞ্চয় করে। এরা হচ্ছে লেড আর্সেনিক। লেড আর্সেনিক কিন্তু বিষাক্ত। পরিবেশ রসায়নে লেড আর্সেনিকের কথা পড়ছো, তাই না? তাহলে পরিবেশ রসায়নে হচ্ছে লেড আর্সেনিকের কথা পড়ছো, এগুলো কিন্তু বিষাক্ত জিনিস। আবার ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এখানে কি পড়তেছো ভাইয়া? ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো উপকারী মৌল। তোমরা জানো যে অস্থিতে ক্যালসিয়াম থাকে। তোমরা কি বলতে পারবা যে আমাদের দেহে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তার মধ্যে অস্থিতে কত পার্সেন্ট থাকে? আমাদের দেহে যে পরিমাণ ক্যালসিয়াম আছে, কি বললাম? আমাদের দেহে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তার মধ্যে অস্থিতে কত পার্সেন্ট? তার মধ্যে অস্থিতে কত পার্সেন্ট ক্যালসিয়াম আছে? তার মধ্যে অস্থিতে কত পার্সেন্ট ক্যালসিয়াম আছে? এটা আমাকে বলো। এখন আসো কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে 5টা। কঙ্কালতন্ত্রের উপাদান কয়টা ভাইয়া? কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে 5টা। সেই 5টা উপাদান হচ্ছে অস্থি আছে, তরুণাস্থি আছে। অস্থি আবার 2 রকম কিন্তু, নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি। তরুণাস্থি আছে, লিগামেন্ট আছে, টেন্ডন আছে, আর অস্থি সন্ধি। অস্থি সন্ধি। তাহলে আমরা একটু লিগামেন্ট আর টেন্ডন দেখি। তো লিগামেন্ট যেটা সেটা হচ্ছে অস্থির সাথে অস্থি যুক্ত থাকে, অস্থির সাথে অস্থি যুক্ত থাকে, অস্থির সাথে অস্থি যুক্ত। লামিয়া বলছে কি ভাইয়া দাঁত ব্রাশ করে নাই, আসলে ঘটনা তা না। ঘটনা হচ্ছে ক্যামেরাতে এটা হচ্ছে ভিভিড দেওয়া প্রোফাইল। তো ভিভিড প্রোফাইলে হচ্ছে তোমার সবকিছু হচ্ছে অনেক বেশি স্যাচুরেটেড। মানে স্যাচুরেটেড মানে কি হয় জানো? সাদাকে, সাদা যেইটা সেটাকে বেশি সাদা দেখায়, কালো যেটা সেটাকে বেশি কালো দেখায়। ফলে দাঁতের মাঝখানে যেহেতু ফাঁকা জায়গা ওইটাকে বেশি কালো দেখায়। বুঝলা? এটা হচ্ছে ক্যামেরার ব্যাপার। ঠিক আছে? আমি
দিনে 2 বার ব্রাশ করি। তোমার জানার জন্য বললাম। আচ্ছা, আমি দেখতে সুন্দর না হইতে পারি কিন্তু 2 বার ব্রাশ করি। আচ্ছা, তাহলে টেন্ডন হচ্ছে অস্থির সাথে অস্থি লাগানো থাকে। টেন্ডন হচ্ছে অস্থির সাথে পেশি। দেখো, একটা হাড়ের সাথে মাংস। তোমরা সিদ্ধ না হওয়া গরুর মাংস খাওয়ার এক্সপেরিয়েন্স আছে কারো? সিদ্ধ হয় নাই এমন গরুর মাংস খাওয়ার এক্সপেরিয়েন্স কার কার আছে বলো? আমাদের কোনো এক্সাম ব্যাচ আছে কিনা সিয়াম? না, আমাদের কোনো এক্সাম ব্যাচ নাই এখন। সামনে হয়তো আসতে পারে। আমাদের এখন ফুল ব্যাচ আছে। এবং আমাদের যে সিগনেচার এক্সাম ব্যাচ একটা আছে, ওখানে হচ্ছে টপিক ভিত্তিক এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। তবে আমি সাজেস্ট করি গোল্ড ডিগার্সে ভর্তি হলে সেটাও ফ্রি পাওয়া যায়। ফলে আমি সবাইকে আসলে সাজেস্ট করি গোল্ড ডিগার্সে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, 97% গুড। তাহলে হাড্ডি থেকে সিদ্ধ না হওয়া মাংস যদি খাইতে যাও, দেখবে যে টাইনা ছিঁড়তে পারতেছ না, টানাটানি করা লাগে। তাইলে অস্থির সাথে মাংস, পেশি মানে তো মাংস, তাহলে পেশি মাংস টেনে টেনে ছিঁড়তে হয়, তাই না? তো অস্থির সাথে পেশি যুক্ত থাকে কি দিয়ে? টেন্ডন দিয়ে। আর অস্থির সাথে অস্থি যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। এখন লিগামেন্ট জিনিসটা কিন্তু স্থিতিস্থাপক। দেখো, এখানে একটা পার্থক্য আছে। লিগামেন্ট আর টেন্ডনের পার্থক্য, লিগামেন্টটা স্থিতিস্থাপক, আর স্থিতিস্থাপক হইলে সেটা পিততন্তুময় হয়। স্থিতিস্থাপক হইলে সেটা পিততন্তুময় হয়। আর টেন্ডনটা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক হইলে শ্বেততন্তুময় হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিগামেন্টও আমাদের বইতে শ্বেততন্তুময় দেওয়া আছে, যেটা ভুল আছে, কিন্তু আছে যেহেতু শিখতে হবে। তাহলে আবার লিগামেন্টটা টানাটানি করা যায়, মানে ইলাস্টিক, যেটা ইলাস্টিকের বিভিন্ন সুতা আছে যেগুলো টানাটানি করা যায়। লিগামেন্টটা হচ্ছে ইলাস্টিক নির্মিত, তাই এটাকে টানাটানি করা যায়। হ্যাঁ, স্থিতিস্থাপক। এবং আর টেন্ডনটা হচ্ছে অস্থিতিস্থাপক, যেটা কোলাজেন নির্মিত। টেন্ডনটা অস্থিতিস্থাপক, যেটা কোলাজেন নির্মিত। তো আমি যেভাবে মনে রাখতাম, অলি, আমার একটা ফ্রেন্ড আছে অলি নাম, তো আমরা মজা করে বলতাম অলি, অলি। হ্যাঁ, অস্থি অস্থি লিগামেন্ট, আর অস্থি পেশি, অস্থি থেকে মাংস টেনে টেনে ছিঁড়তে হয়, ফলে অস্থি আর পেশি যুক্ত থাকে টেন্ডন দিয়ে। অস্থি আর পেশি যুক্ত থাকে কি দিয়ে ভাইয়া? টেন্ডন দিয়ে। অস্থি আর পেশি যুক্ত থাকে টেন্ডন দিয়ে। অস্থি আর পেশি যুক্ত থাকে হচ্ছে টেন্ডন দিয়ে। কি দিয়ে যুক্ত থাকে? টেন্ডন দিয়ে। এখন আমরা কঙ্কাল তন্ত্রটা মোটামুটি পড়ছি, এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমরা বুঝে আসছি। এখন একটু মিলাইনি, হিসাব মিলাই চলো। উৎক্ষীয় কঙ্কাল মোট 126টা হাড়, 206টা হাড় আছে। মোট হাড় আছে 206টা, তার মধ্যে অক্ষীয় কঙ্কালে 80টা, উপাঙ্গিক কঙ্কালে 126টা। আচ্ছা, অক্ষীয় কঙ্কালকে 3টা ভাগে ভাগ করছে, করটিতে 29টা, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা। পিঞ্জরে আছে পাজরের হাড়, মানে পরশুকা 12 জোড়া, আর স্টারনামে 1টা। আর মেরুদণ্ডে আমরা জানি ঘাড়ে 7টা, বুকে 12টা, পেটে 5টা, স্যাক্রাম 1টা, কক্সিস 1টা, মোট 26টা। আর করটিতে করটিকার হাড় আছে, মানে মাথার খুলি হাড় 8টা, মুখে আছে 14টা হাড়, কানে আছে 3 দুগুণী 6টা হাড়, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। কানে 3 দুগুণী 6টা হাড় আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিসটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট হাড়। কি বললাম? স্টেপিসটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট হাড়। আমাকে বলতে হবে আমাদের দেহের সবচেয়ে ছোট পেশি কোনটা। স্টেপিস যদি আমাদের দেহের সবচেয়ে ছোট হাড় হয়, আমাদের দেহের সবচেয়ে ছোট পেশি কোনটা বলো? আচ্ছা, আগের স্লাইডটা আমি সব স্লাইড দিয়ে দিব রে, আমি সব স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি আজকের যে ক্লাস শেষে, ইউটিউবে লাইভ ক্লাসটা হচ্ছে, ফেসবুকে হচ্ছে, ফলে ক্লাস শেষে আমি সব স্লাইড দিয়ে দিব। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা দেখছিলাম, আমি কি কোশ্চেন করছি আমি ভুলে গেছি, কি কোশ্চেন করছি তোমাদের? আচ্ছা হ্যাঁ, স্টেপিস হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট হাড়। আর স্টেপিসের সাথে একটা পেশি যুক্ত আছে, নাম হচ্ছে স্টেপিডিয়াস। স্টেপিসের সাথে একটা পেশি যুক্ত আছে, নাম হচ্ছে স্টেপিডিয়াস। এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট পেশি। আচ্ছা, আর এখন চলে আসো 126টা হাড়ের বক্ষ অস্থিচক্রে 4টা, ক্লাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা, শ্রোণী অস্থিচক্রে 2টা হিপ বোন আছে। আর হাতে 30 দুগুণী 60 পিস, পায়ে 30 দুগুণী 60 পিস। হাতের হাড়গুলা কি? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এখানে ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা আছে সাথে, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। কি বললাম? টার্সাল, মেটাটার্সাল, আর হচ্ছে সর্বশেষ ফ্যালাঞ্জেস। তাহলে এই হচ্ছে টোটাল হাড়ের কিছু ব্যাপার একটু বুঝাই। যদি কোথাও বাঁকানো অংশ দেখো, সেটা হচ্ছে আর্চ,
বাঁকানো অংশ দেখলে সেটা হচ্ছে আর্চ, আর বর্ধিত অংশ তোমার মনে আছে কিনা আমাদের যে এরকম দেখছিলাম, এরকম একটু বর্ধিত অংশ ছিল না আমার স্টারনামে, ওইটাকে বলে প্রসেস। আর একটু নিচু অংশ, হালকা নিচু, সেটা হচ্ছে নচ। আর যদি গর্তের মতো থাকে সেটাকে বলে ফসা। হালকা নিচু অংশকে বলে নচ, আর যদি গর্তের মতো থাকে সেটাকে বলে ফসা। আর যদি ছিদ্র থাকে সেটা হচ্ছে ফোরামেন, যেমন ফোরামেন অফ ম্যাগনাম দেখলাম। যদি ছিদ্র থাকে সেটাকে বলা হয় ফোরামেন। আমরা কোনটা দেখছি ভাইয়া? ফোরামেন অফ ম্যাগনাম। আমরা দেখছি ভাইয়া ফোরামেন অফ ম্যাগনাম। ক্লিয়ার? আচ্ছা, ফোরামেন অফ ম্যাগনাম, ফোরামেন অফ ম্যাগনাম। আচ্ছা, দৃশ্য বলছে ভাই আমার নাম বলেন নাই। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা একটু দেখব যে করটি, মানে দেখো আমার মাথার খুলির যে হাড়, খুলি খুলি খুলি, এটা হচ্ছে করটিকা, এটাকে ক্রেনিয়াম বলে, বা মাথার বাংলায় তো মাথার খুলিই বলে, মাথার খুলি বলে। তো এখানে 6 ধরনের 8টা হাড় আছে। মানে দেখো 6 ধরনের 8টা মানে কি, এখানে 4জনই সিঙ্গেল, 4জন হচ্ছে সিঙ্গেল, এ সিঙ্গেল, এ টেম্পোরাল হচ্ছে ডাবল, আর প্যারাইটাল ডাবল, আর এরা সবাই সিঙ্গেল, বুঝছো? এরা বিয়ে করে নাই, বিয়ে করছে হচ্ছে টেম্পোরাল আর প্যারাইটাল, বুঝছো? আর এরা সবাই সিঙ্গেল, মনে থাকবে? তাহলে স্ফেনয়েড। আচ্ছা একটু চলো আমরা একটু দেখি, এই যে দেখো, তাহলে টেম্পোরাল আর প্যারাইটাল এরা বিয়ে করছে, এটা টুম্পার পা দুইটা দিয়ে মনে রাখবা, টেম্পোরাল আর প্যারাইটাল ডাবল। এখন টেম্পোরাল কি? কানের এখানে, ফলে শ্রবণাঙ্গ শ্রুতনালী কোথায় থাকে? টেম্পোরাল বনে। প্যারাইটাল হচ্ছে যেখানে প্যারা খাইলে, একে চাঁদির অস্থি বলে, এটা 4 কোনা, চতে চাঁদি চতে 4 কোনা। প্যারাইটাল চতে চাঁদি চতে 4 কোনা। কি বললাম ভাইয়া? চতে চাঁদি চতে 4 কোনা। আচ্ছা এখন আসো বিজোড় অস্থি। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে বিজোড় অস্থি। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে ভাইয়া বিজোড় অস্থি। আচ্ছা, ও আচ্ছা, বিজোড় অস্থি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ফ্রন্টাল, ফ্রন্টাল হচ্ছে কপাল নির্মাণকারী অস্থি, এটা মেডিকেলে আসা প্রশ্ন। অক্সিপিটাল অস্থি, এটা হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম বা মহাবিবর, বিশাল একটা গর্ত আছে যেখান দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়েছে। স্ফেনয়েডে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থাকে, খুব ইম্পর্টেন্ট, আমাদের সবচেয়ে শক্তিশালী অন্তঃক্ষরা গ্রন্থি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড। সবচেয়ে বেশি হরমোন পাওয়া খরিত হয় এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সবচেয়ে ছোট গ্ল্যান্ড ও পিটুইটারি গ্ল্যান্ড। দেখছো, ছোট মরিচের ঝাল বেশি, তার একটা চমৎকার এক্সাম্পল হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ড। এটা আমরা 8 নাম্বার অধ্যায়ে পড়বো। তো পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে বাদুড় বা প্রজাপতির মতো। পিটুইটারি গ্ল্যান্ড কিসের মতো ভাইয়া? বাদুড় বা প্রজাপতির মতো, হ্যাঁ। আর এখানে আছে টেরিগয়েড প্রসেস, বাদুড় বা প্রজাপতির মতো। আর এখানে আছে কোন প্রসেস ভাইয়া? টেরিগয়েড প্রসেস। এখানে আছে টেরিগয়েড প্রসেস, টেরিগয়েড প্রসেস। আচ্ছা ঠিক আছে, স্পেনয়েডে টেরিগয়েড প্রসেস, এই লাইনটা আমি কিভাবে মনে রাখতাম? স্পেন, স্পেনে ধরো টেরি নামের একটা প্লেয়ার, ফুটবল প্লেয়ার যে স্পেন টিমে খেলে। যদি এখন স্পেন টিমে টেরি নামের কোনো প্লেয়ার নাই, আস্তে হচ্ছে পেদ্রি আর রদ্রি, বুঝছো? পেদ্রি রদ্রি, পেদ্রি রদ্রি। তো রদ্রির নাম শুনছো তোমরা? এবার বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছে কিন্তু রদ্রি, এবং রদ্রিকে নিয়ে অনেক টানাটানি চলতেছে, রিয়াল মাদ্রিদে যাবে নাকি বার্সেলোনাতে যাবে, প্রচুর টানাটানি চলতেছে রদ্রিকে নিয়ে। আচ্ছা, তো স্পেন দেখবা যে এবার ফাইনালে আর্জেন্টিনা খুবই বাজে খেলছে। তো এই বাজে খেলার অন্যতম একটা কারণ ছিল রদ্রি, মানে মাঝমাঠের একেবারে বস লেভেলের একটা প্লেয়ার, মানে বল পা থেকে হারাইতেই দেয় না, মানে ওর পা থেকে বল নেওয়া একটা অসম্ভব টাইপের ব্যাপার। এই হচ্ছে সেই রদ্রি। হ্যাঁ, এই গর্ত আর ছিদ্র সেম হয় কেমনে ভাই? গর্ত তো জিনিসটা হচ্ছে এপাশ থেকে ওপাশ তো যায় না, গর্ত তো মানে কাইন্ড অফ, ধর এইটা একটা গর্ত, হ্যাঁ, আর এইটা হচ্ছে ছিদ্র, এই দিক দিয়ে এইদিকে যাইতে পারবি তুই, ছিদ্র দিয়ে অন্যদিকে চলে যাওয়া যায়। গর্ত দিয়ে তো ওই গর্তের ভিতরে লুকায় থাকতে হয়, অন্যদিকে বেরোয় যাওয়া যায়। ছিদ্র আর গর্ত সেম হইলো কেমনে? এই কি যে বলে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা দেখলাম। এখন আসো, মুখমণ্ডলী অস্থি হচ্ছে 8 ধরনের 14টা। তো সবাই যদি বিয়ে করতো তাহলে 8 দুগুণই 16টা হইতো। তো এখানে 2জন বিয়ে করে নাই, 2জন সিঙ্গেল, বুঝছো? এই যে 2জন হচ্ছে সিঙ্গেল, একটু দেখে, এই যে ভূমি সিঙ্গেল, ভূতে ভোমার আর মতে ম্যান্ডিবল, এরা 2জন সিঙ্গেল, আর বাকি সবাই মিঙ্গেল। তো মামার জানালায় ভোমর পাই, এই লাইনটা দিয়ে মুখমণ্ডলী অস্থিগুলা মনে রাখা যায়। মতে ম্যাক্সিলা, মতে ম্যান্ডিবল, যা না লা, যতে জাইগোম্যাটিক, নতে নাজাল, লতে ল্যাক্রিমাল। জাইগোম্যাটিক, নাজাল, ল্যাক্রিমাল, হ্যাঁ। যদিও বলছে যে ল্যাক্রিমাল করটির ক্ষুদ্রতম অস্থি, অ্যাকচুয়ালি তা না।
আসলে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, স্টেপিসটাই করোটির ক্ষুদ্রতম অস্থি। কি বললাম? স্টেপিসটাই করোটির ক্ষুদ্রতম অস্থি। আসলে কোনটা করোটির ক্ষুদ্রতম অস্থি? স্পেস। আচ্ছা, ডিসপ্লেতে 8টা বাজে। আচ্ছা, আমি জানি না, এই ল্যাপটপের মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ল্যাপটপ দিয়ে চিন্তা করে কাজ নাই। আর ভোমার দিয়ে তো ভোমার, আর পথে প্যালেটাইন, আর ইতে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ইনফিরিয়র নেজাল কঙ্কা। ঠিক আছে, এই গেল। এখন ম্যাক্সিলা হচ্ছে উপরের চোয়াল, আর ম্যান্ডিবল হচ্ছে নিচের চোয়াল। হ্যাঁ, একটা জিনিস পড়বা যে ম্যাক্সিলা একটা বায়ুপূর্ণ অস্থি। বায়ুপূর্ণ অস্থি মানে কি বলতো? এই হাড়ের মধ্যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাতে বাতাস থাকে। তো পাখির হাড়গুলা এই বায়ুপূর্ণ অস্থিকে নিউম্যাটিক বোন বলে। কি বোন ভাইয়া? নিউম্যাটিক বোন বলে। বায়ুপূর্ণ অস্থিগুলাকে বলা হয় ভাইয়া নিউম্যাটিক বোন। তাহলে ম্যাক্সিলা একটা বায়ুপূর্ণ অস্থি, বায়ুপূর্ণ অস্থিগুলাকে বলা হয় নিউম্যাটিক বোন। কি বোন ভাইয়া? নিউম্যাটিক বোন। হ্যাঁ, তো পাখির অস্থিগুলা হচ্ছে নিউম্যাটিক বোন। পাখির, এই জন্য পাখির হাড়ের মধ্যে বাতাস ভরা, এই জন্য পাখির হাড়গুলা নিউম্যাটিক বোন। এই জন্য পাখি কিন্তু উঠতে পারে, কারণ হাড়গুলা হালকা। হাড়ে বাতাস ভরা থাকলে হাড়গুলা হালকা হবে, তাই সে উঠতে পারে। এই জন্য পাখি উঠতে পারে, বুঝলা? এই জন্য পাখি উঠতে পারে। তাহলে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্ভবত এই প্রশ্নটা আসছে, তাই না? যে কাদের হাড় বায়ুপূর্ণ? পাখি। ম্যান্ডিবল করোটির সবচেয়ে বড় হাড়, একমাত্র হাড় করোটির একমাত্র হাড় যেটা নাড়ানো যায়, এবং ইউ আকৃতির হাড়, বা কোথাও কোথাও বলছে ভি আকৃতির হাড়। এছাড়া মনে আছে করোকন্ডা ম্যান্ডা, এছাড়া অ্যালভিওলার প্রসেস আছে, এবং ওখানে অ্যালভিওলার গর্ত আছে যেখানে দাঁত থাকে। ম্যান্ডিবলে অ্যালভিওলার গর্ত আছে। ম্যান্ডিবলে কি আছে ভাইয়া? অ্যালভিওলার গর্ত যেখানে দাঁত আছে। ম্যান্ডিবলে হচ্ছে অ্যালভিওলার গর্ত আছে যেখানে ভাইয়া দাঁত আছে, বুঝছো? ম্যান্ডিবলে অ্যালভিওলার গর্ত আছে যেখানে দাঁত আছে। এরপর চলে আসো ইউ আকৃতির হাড় কারা, আমরা অলরেডি জানি দুইটা হাড় আছে ইউ আকৃতির কারা, ম্যান্ডিবলার হাইওয়েড, এছাড়া ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম, বৃহদান্ত্রের কোলন, আর হচ্ছে কিডনির নেফ্রনের হেনলির লোপ। এই 5টা। এখন হাইওয়েড অস্থি কিন্তু 40 বছর বয়সে তৈরি হয়। আচ্ছা, 40 বছর বয়সে তৈরি হয় জিহ্বার পিছনে, একেবারে জিহ্বার পিছনে ওখানে কি থাকে? হাইওয়েড অস্থি। আচ্ছা ঠিক আছে, জিহ্বার একেবারে গোড়ায়, আর তুমি যদি হা করো ওখানে একটু ছোট্ট মাংসপিণ্ড ঝুলে থাকে, তাই না? তুমি হা করো, একেবারে জিহ্বার গোড়ায় ওখানে ছোট্ট একটু মাংস ঝুলে থাকে। ওই মাংস ঝুলে থাকা জিনিসটা কি বলতো? ওই যে মাংসটা ঝুলে আছে ওই জিনিসটা কি বলতে পারবা? ওটা হচ্ছে আলজিহ্বা বা উভুলা। ওটা হচ্ছে আলজিহ্বা বা উভুলা, বুঝলা? ওটা হচ্ছে আলজিহ্বা বা উভুলা, যেটা ছোট মাংসের মতো ঝুলে থাকে। আর আমাদের যে ল্যারিংস আছে, স্বরযন্ত্র, ওর উপর একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটার নাম কি? এপিগ্লটিস। ল্যারিংস স্বরযন্ত্র মানে ঘটনা কি? এখান দিয়ে বাতাস যায় ফুসফুসে, এই ল্যারিংস দিয়ে, আর এখান দিয়ে খাবার যায় পাকস্থলীতে। এখন এইখানে কিন্তু নালীটা সেম, মানে একই নালী দিয়ে বাতাসও ঢোকে খাবারও ঢোকে। এখন তুমি আমারে বলো যে খাবার যদি এই ল্যারিংসে ঢুকে যায়, ফুসফুসে চলে আসে, তাহলে সমস্যা না? তুমি কোনো শুনছো যে ভাত ফুসফুসে চলে আসছে? নর্মালি তো এই ঘটনা তুমি কোনো শুনো নাই। কেন শুনো নাই? কারণ এখানে একটা ঢাকনা আছে, এই ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। এটা ল্যারিংস এর উপরে থাকে। ল্যারিংস মানে স্বরযন্ত্র। তাহলে স্বরযন্ত্রের উপরে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম কি ভাইয়া? এপিগ্লটিস। তাহলে স্বরযন্ত্রের উপরে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। হ্যাঁ, তো এপিগ্লটিসটা কি হয়? যখন তুমি খাবার খাও তখন এই ঢাকনাটা বন্ধ থাকে, যেন খাবারটা ফুসফুসে না চলে আসে, যেন খাবারটা ফুসফুসে না চলে আসে। কানের অস্থি ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিস দেহের সবচেয়ে ছোট হাড়। স্টেপিস দেহের সবচেয়ে ছোট হাড়। মানব দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস, সবচেয়ে বড় অস্থি ফিমার, আর সবচেয়ে ছোট পেশি স্টেপিডিয়াস। আচ্ছা, এই আলোচনাগুলো আসলে পরেও করলে হইতো, যাই হোক একসাথে একটু পড়ে ফেলি। পেশিকে বলা হয় বায়োলজিক্যাল মোটর। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের দেহে পেশি কিন্তু 3 রকম: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হৃৎপেশি। কি কি বললাম? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে হৃৎপেশি। আবার বলি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। তাহলে দেখো যে 656টা শুধু ঐচ্ছিক পেশি আছে মানব দেহে, 656টা শুধু ঐচ্ছিক পেশি আছে। জাস্ট ইমাজিন,
সবচেয়ে দীর্ঘ পেশি মানে সবচেয়ে লম্বায় দীর্ঘ সার্টোরিয়াস। লম্বায় দীর্ঘ হচ্ছে সার্টোরিয়াস। আমাদের দেহে সবচেয়ে লম্বায় দীর্ঘ যে পেশিটা সেটা সার্টোরিয়াস। আর সবচেয়ে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আচ্ছা, আমরা বলি না ম্যাক্সিমাম মানে অনেক বড়, তাহলে সবচেয়ে বড় পেশিটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সবচেয়ে পরিশ্রমী পেশি। আচ্ছা, হৃৎপেশি, কারণটা বলতো? সবাই রেস্ট নেয়, হৃৎপেশি কখনো রেস্ট নেয় না। হৃৎপেশি যদি রেস্ট নিত তাহলে কি হতো? ধরো তুমি ঘুমায় আসো, তো হৃৎপেশি বললে আমিও একটু রেস্ট নিই। তুমি হৃৎপেশি যদি রেস্ট নিতে চায় এর রেজাল্ট কি হবে বলো? তুমি আল্লাহর কাছে, ডিরেক্ট আল্লাহর কাছে, কোনো থামাথামি নাই। মানবদের দীর্ঘতম অস্থি হচ্ছে, সবচেয়ে বড় অস্থিটা ফিমার, আর সবচেয়ে ছোট অস্থিটা স্টেপিস। আর একমাত্র সন্ধি নাই যে অস্থিতে সেটা হচ্ছে হাইওয়েড অস্থি, মানে জয়েন্ট নাই, যে হাড়ে কোনো জয়েন্ট নাই আর সব হাড়ে জয়েন্ট আছে, সেই জয়েন্টটা হচ্ছে হাইওয়েড অস্থি, মানে কারো সাথে যুক্ত না, কারো সাথে এই হাড়টা যুক্ত না। ওকে। আর মানবদেহের সবচেয়ে বড় জয়েন্ট যেটা সেটা হচ্ছে হাঁটুর জয়েন্ট। তাহলে সবচেয়ে বড় জয়েন্ট হচ্ছে হাঁটুর জয়েন্টটা। কি বললাম? আমাদের দেহের সবচেয়ে বড় জয়েন্টটা হচ্ছে হাঁটুর জয়েন্ট। সবচেয়ে বড় জয়েন্টটা কি বললাম ভাইয়া? হাঁটুর জয়েন্ট। সবচেয়ে বড় জয়েন্টটা হাঁটুর জয়েন্ট। এখন আসো মেরুদণ্ড নিয়ে একটু পড়াশোনা করি। মেরুদণ্ড নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে 33টা অনিয়ত অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড বা কশেরোকা গঠিত। যদিও পরিণত বয়সে যখন তুমি একটু বড় হয়েছো হাড্ডিগুলা ফিউজ হয়ে 26টা অস্থি হয়। তাহলে মেরুদণ্ডে অস্থি হচ্ছে 26টা। এখন একটু চলে আসো, আমরা অলরেডি জানি সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় 7টা অস্থি আছে। বলতো প্রথম অস্থিটা বলে দিই অ্যাটলাস, দ্বিতীয় অস্থিটা এক্সিস। আমাকে বলতে হবে সার্ভাইকাল যে 7টা অস্থি তার 7 নাম্বার অস্থির নাম কি? আমাকে বলতে হবে সার্ভাইকাল যে 7টা অস্থি তার 7 নাম্বার অস্থিটার নাম কি বলো। আচ্ছা, এরপরে আসো থোরাসিক, মানে আমাদের বুকে থোরাসিক বা বক্ষদেশীয় 12টা। আচ্ছা ঠিক আছে, তাহলে লাম্বার হচ্ছে 5টা, স্যাক্রাল হচ্ছে 5টা থেকে একটা, আর কককিক্স হচ্ছে 4টা থেকে একটা। আচ্ছা, এরপর আসো প্রথম সার্ভাইকালটা হচ্ছে অ্যাটলাস, যেটা আংটি আকৃতির বা রিং আকৃতির, এবং তোমরা শুনছো যে মেডিকেলে স্টুডেন্টরা তো কঙ্কাল কিনে, তাই না? হাড্ডি কিনে। আচ্ছা, তোমারও একটা কঙ্কাল লাগবে তুমি যখন মেডিকেলে চান্স পাবা। তো এই যে কঙ্কালে এই অ্যাটলাস হাড্ডি যেটা আংটির মতো, তো মেডিকেলে অনেকেই এই কাজটা করে যে তার যে প্রিয়জন তাকে প্রপোজ করে অ্যাটলাস দিয়ে, বুঝছো? অনেকেই করে না, কেউ কেউ করে বা কেউ কেউ করছে এরকম। তো এরপরে দ্বিতীয় সার্ভাইকালটার নাম এক্সিস। এখানে একটা প্রসেস আছে ওডোনটয়েড প্রসেস, এক্সিসে আছে ওডোনটয়েড প্রসেস। আর সপ্তম সার্ভাইকাল কশেরোকা হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। সপ্তম সার্ভাইকালকার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। আর আরেকটা চমৎকার ব্যাপার আছে, মানে দেখো নরমালি স্পাইনাস প্রসেসটা দেখতে এরকম, হ্যাঁ এরকম, কিন্তু যদি স্পাইনাস প্রসেস দেখতে এরকম হয় মানে প্রান্তের দিকে দুইটা ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে 2 থেকে 6 নাম্বার যে সার্ভাইকাল কশেরুকা তার স্পাইনাস প্রসেসটা প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। 2 থেকে 6 নাম্বার যে কশেরুকা তার স্পাইনাস সার্ভাইকাল কশেরুকা তার স্পাইনাস প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। থোরাসিক কশেরুকা 6 জোড়া বা 12টা হৃৎপিণ্ড আকৃতির, লাম্বার কশেরুকা 5টা কিডনি আকৃতির, বৃক্ক আকৃতির। ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস আছে। এই লাইনটা এভাবে মনে রাখা যায়, মামি অ্যাক্সেস লম্বা, মামি অ্যাক্সেস লম্বা, মামি দিয়ে ম্যামিলারি, অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেসরি, আর লম্বা দিয়ে লাম্বার। মামি দিয়ে ম্যামিলারি, অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেসরি, আর লম্বা দিয়ে হচ্ছে লাম্বার। তাহলে দুইটা প্রসেস আছে। আর কককিক্স 4টা থেকে একটা, স্যাক্রাম 5টা থেকে একটা। আর স্যাক্রামে প্রমন্টরি নামে এক ধরনের প্রবর্ধন আছে, এটাকে ঠিক প্রসেস বলে না, এটাকে প্রবর্ধন বলে। স্যাক্রামে প্রমন্টরি নাম কি? প্রমন্টরি। আর 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে। তোমার স্যাক্রামের ছবিটা যদি মনে করো, ফুটা ফুটা আছে, দেখবা ছিদ্র আছে। তাহলে স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে, আর প্রমন্টরি নামে প্রবর্ধন আছে। স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে, 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে, আর প্রমন্টরি নামে প্রবর্ধন আছে। পারবো না ভাইয়া? বলো পারবো কিনা? 4 জোড়া স্যাক্রাল ছিদ্র এবং প্রমন্টরি নামে প্রবর্ধন, 4 জোড়া স্যাক্রাল ছিদ্র এবং প্রমন্টরি নামে প্রবর্ধন আছে। এরপরে আসো বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ। তো বক্ষপিঞ্জরে কি কি আছে? আমাদের বক্ষপিঞ্জর স্টার্নাম আছে, এখানে 12 জোড়া পরশুকা আছে, আর 12টা থোরাসিক কশেরুকা, তাই না? তাহলে আমাকে সবাই বলো তো
থোরাসিক কশেরুকা কত জোড়া? সবাই কমেন্ট করে বলো, থোরাসিক কশেরুকা কত জোড়া? থোরাসিক কশেরুকা কত জোড়া? সবাই কমেন্টে জানাও। এখন আসো, স্টার্নাম হচ্ছে ম্যানোব্রিয়াম দেহ এবং জিফয়েড প্রসেস দিয়ে তৈরি, আমরা জানি এটা। আর পরশুকা 12 জোড়া, প্রকৃত হচ্ছে প্রথম 7 জোড়া, অপ্রকৃত 8 থেকে 9, 8, 9, 10। আর হচ্ছে যদি কোস্টালার্স গঠন করে সেটাও 8, 9, 10। ভাসমান হচ্ছে 11, 12। আর আদর্শ পরশুকা হচ্ছে 3 থেকে 9। আদর্শ পরশুকা হচ্ছে ভাইয়া 3 থেকে 9, ভাসমান পরশুকা 11, 12। আর আদর্শ পরশুকা হচ্ছে ভাইয়া 3 থেকে 9। কি বললাম? আদর্শ পরশুকা 3 থেকে 9 জোড়া, নবম জোড়া যেটা। আচ্ছা, উপাঙ্গীয় কঙ্কালে আসো। উপাঙ্গের ক্ষেত্রে আমরা একটু দেখি যে ঊর্ধ্বাঙ্গ, যদি ঊর্ধ্বাঙ্গ বলো 64টা, নিম্নাঙ্গ বললে 62টা। কিন্তু দেখো, ঊর্ধ্বাঙ্গ বললে এটা কিন্তু তোমার ক্লাভিকল স্ক্যাপুলা সহ হাতকে বোঝায়, হাতটা হচ্ছে বাহু, আর ক্লাভিকল স্ক্যাপুলা হচ্ছে বক্ষ অস্থিচক্র। এই টোটাল জিনিসটা মিলে ঊর্ধ্বাঙ্গ। আর নিম্নাঙ্গ 62টা, সেখানে শ্রোণী অস্থিচক্র আছে আর পা আছে। ওকে, এখন আমরা একটু যদি দেখি, বক্ষ অস্থিচক্র মানে পেক্টোরাল গার্ডল। এখানে আছে আমার ক্লাভিকল আর স্ক্যাপুলা। ক্লাভিকল কি আকৃতির? ইটালিস এফ বা এস আকৃতির। দুইটা অস্থি আছে। ক্লাভিকলকে কি কি নামে ডাকে বলো? এটাকে বিউটি বোন বলে, এটাকে কলার বোন বলে, এটাকে বিউটি বোন বলে, এটাকে কলার বোন বলে। স্ক্যাপুলা হচ্ছে ত্রিন কোণা। স্ক্যাপুলা কয় কোণা ভাইয়া? 3 কোণা। স্ক্যাপুলাতে কি আছে জানো? অ্যাক্রোমিয়াল আর কোরাকয়েড প্রসেস। তো আমি যেভাবে পড়তাম, এই যে কোরা, হ্যাঁ, কোরা নামে ধরো একজন মানুষ আছে, কোরামিয়া, হ্যাঁ, কোরামিয়ার পুলা, কোরামিয়ার পুলা। তাহলে অ্যাক্রোমিয়াল আর কোরাকয়েড প্রসেস কোথায় আছে? স্ক্যাপুলাতে। আর স্ক্যাপুলাতে গ্লেনয়েড গহ্বর আছে, যেখানে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। স্ক্যাপুলাতে গ্লেনয়েড গহ্বর আছে, যেখানে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। তাহলে স্ক্যাপুলাতে কি আছে? কোরাকয়েড আর অ্যাক্রোমিয়াল প্রসেস, আর গ্লেনয়েড গহ্বর আছে যেখানে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এখন হিউমেরাসে আসো। হিউমেরাসে কি আছে? সার্জিক্যাল গ্রিবা, ডেল্টয়েড মাসেল সংযুক্তির জন্য ডেল্টয়েড রিজ, আর দুইটা ফসা আছে। কি কি ফসা? করোনয়েড আর ওলেক্রেনন ফসা। করোনয়েড আর ওলেক্রেনন ফসা আছে। কি কি ফসা ভাইয়া? করোনয়েড আর ওলেক্রেনন ফসা। একটু সম্মুখ বাহু আসো। তো আমরা একটু সম্মুখ বাহুর ক্ষেত্রে দেখো ভাইয়া, আমার হিউমেরাস, এরপরে আমার রেডিয়াস আর আলনা। রেডিয়াস বাইরে, আলনা ভিতরে। রেডিয়াস বাইরে, আলনা ভিতরে। রেডিয়াসের উপরের অংশ চিকন, নিচের অংশ মোটা। আলনার উপরের অংশ মোটা, নিচের অংশ চিকন, মনে আছে? আর রেডিয়াস আর আলনাতে একটা কমন প্রসেস আছে, স্টাইলয়েড প্রসেস, মনে আছে কিনা? রেডিয়াস আর আলনাতে একটা কমন প্রসেস আছে, স্টাইলয়েড প্রসেস। আর আলনাতে আরো দুইটা প্রসেস আছে, ওলেক্রেনন আর করোনয়েড প্রসেস। আলনাতে আছে, তাইলে এই জন্য আলনার প্রসেস গুলাকে ওকে স্টাইল দিয়ে মনে রাখা যায়। আলনার প্রসেস গুলাকে ওকে স্টাইল দিয়ে মনে রাখা যায়। ওতে ওলেক্রেনন, কতে করোনয়েড, আর স্টাইল দিয়ে স্টাইলয়েড। কি কি বললাম? ওতে ওলেক্রেনন, কতে করোনয়েড, আর স্টাইল দিয়ে স্টাইলয়েড। ওতে ওলেক্রেনন, কতে করোনয়েড, আর স্টাইল দিয়ে স্টাইলয়েড প্রসেস। মনে থাকবে ভাইয়া? ওতে ওলেক্রেনন, কতে করোনয়েড, আর স্টাইল দিয়ে ভাইয়া স্টাইলয়েড। ওকে, একটু চলে আসো, এইটা আমরা মনে রাখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে হাতে কবজি বা কার্পাল 8টা। শি লুকস টু প্রিটি, ট্রাই টু কাচ হেয়ার। শি দিয়ে স্কাফয়েড, লুকস দিয়ে লুনেট, টু দিয়ে ট্রাইকুয়েট্রাল, প্রিটি দিয়ে পিসিফর্ম, ট্রাই টু ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড, ক্যাচ হার ক্যাপিটেট হ্যামেট। ক্যাচ হার অস্থি দুইটা হচ্ছে ক্যাপিটেট এবং হ্যামেট। ক্যাচ হার, ক্যাপিটেট এবং হ্যামেট। এখন আসো মেটাকার্পাল। মেটাকার্পাল কয়টা অস্থি বলো তো? 5টা অস্থি। এটাকে করতলের অস্থি বলে, করতলের অস্থি। আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের অস্থি। ফ্যালাঞ্জেস আঙ্গুলের অস্থি, এখানে হচ্ছে 14টা। তাহলে 2 হাতে 28টা, মোট 56টা ফ্যালাঞ্জেস আছে। 2 হাতে 28টা, মোট 56টা। শ্রোণী অস্থিচক্র হচ্ছে পেলভিক গার্ডল, বক্ষ অস্থিচক্র পেক্টোরাল গার্ডল। 2টা হিপবোন আছে। হিপবোনকে ইনোমিনেট বোন বলে বা নিতম্বাস্থি বলে। হিপবোনে আছে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। 3টা হাড়, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আর এখানে আছে অ্যাসিটাবুলাম গহ্বর, যেখানে ফিমারের মস্তকটা আটকানো থাকে। আর এখানে আসো আমরা একটু ফিমার দেখবো, দেহের সবচেয়ে বড় হাড়। এবং ফিমারের ঠিক নিচে থাকে প্যাটেলা, যেটা একটা ত্রিকোণাকার হাড়, একটা সিসাময়েড অস্থি। এবং প্যাটেলার উৎপত্তি পেশির টেন্ডন থেকে, প্যাটেলার উৎপত্তি পেশির টেন্ডন থেকে। আর টিবিয়া আর ফিবুলা,
টিবিয়া আর ফিবুলার ক্ষেত্রে একটা কমন লাইন। আচ্ছা, টিবিয়াটা হচ্ছে মোটা, ফিবুলাটা একেবারে চিকন দীর্ঘযষ্টির মতো। টিবিয়া এবং ফিবুলা দুইটাতেই কি আছে ভাইয়া? নিচে উঁচু একটু অংশ আছে, যেটাকে ম্যালিওলাস বলে। তাহলে টিবিয়া এবং ফিবুলা দুইটাতেই ম্যালিওলাস আছে। আর টিবিয়াটা ত্রিধার বিশিষ্ট। টিবিয়াটা কি বিশিষ্ট ভাইয়া? ত্রিধার বিশিষ্ট। এরপর চলে আসবা নিম্নাঙ্গের অস্থি। আমরা টার্সাল যেটাকে বলি, দেখো কবজির অস্থি হচ্ছে কার্পাল, আর টার্সাল কিসের অস্থি ভাইয়া? গোড়ালির অস্থি। কবজির অস্থি হচ্ছে টার্সাল, আর গোড়ালির অস্থি কোনটা? সরি, কবজির অস্থি কার্পাল, আর তাহলে গোড়ালির অস্থি টার্সাল। গোড়ালির অস্থি টার্সাল। আর পদতলের অস্থি হচ্ছে মেটাটার্সাল। পদতলের অস্থি মেটাটার্সাল। আচ্ছা একটু বলি, টার্সাল যে সাতটা, সেটা হচ্ছে ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবার্ড, নেভিকুলার, এই চারটা নাম। ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবার্ড, নেভিকুলার, আর হচ্ছে কুনিফর্ম তিনটা। ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবার্ড, নেভিকুলার, আর কুনিফর্ম হচ্ছে তিনটা। মোট সাতটা। আর আঙুলের অস্থি ফ্যালাঞ্জেস সেম ভাবে 14টা। আঙুলের অস্থি ফ্যালাঞ্জেস সেম ভাবে হচ্ছে 14টা। সেম ভাবে কয়টা? 14টা। আচ্ছা, তো এখানে আমরা একটু একসাথে লিখছি যে আমাদের বডিতে কি কি প্রসেস আছে, সেটা একটু সবার প্যাচ লাগে, তাই না? আমাদের বডিতে কি কি প্রসেস আছে সেটা নিয়ে কার কার প্যাচ লাগে একটু বলো তো। কার কার প্যাচ লাগে বলো। তো যাই হোক, যাদের প্যাচ লাগে তাদের জন্য চলো আমরা একটু পড়াশোনা করি। হিউমেরাসে আছে করোনয়েড আর ওলেক্রানন ফসা। তো এভাবে পড়বা, যেখানে আছে ওকে ফসা, ওকে, ওকে ফসা, ওকে ফসা, হ্যাঁ। আর আলনাতে আছে করোনয়েড আর ওলেক্রানন প্রসেস। যদিও আলনাতে স্টাইলয়েড প্রসেসও আছে, ফলে আমরা পড়ি ওকে স্টাইল। আলনাতে পড়ি ওকে স্টাইল। আলনা মানে ব্যাপারটা কিরকম, তুমি আলনা থেকে জামা কাপড় নাও, জামা কাপড় নিয়ে চশমা টশমা পরে মানজা মাইরে স্টাইল করে তার সাথে দেখা করতে যাও, তাই না? তাইলে আলনা থেকে জামা কাপড় নিয়ে স্টাইল করে, তাইলে ওকে, তাহলে আমার স্টাইল মারা শেষ, আমি এখন দেখা করতে যাব। রেডিয়াস আর আলনা, এখন আরেকটা জিনিস, আর রেডিয়াসে শুধু একটাই প্রসেস আছে, স্টাইলয়েড প্রসেস, ফলে রেডি। তাহলে এভাবে চিন্তা করতে পারো, স্টাইল মারছো, হ্যাঁ, রেডি হওয়ার জন্য তুমি স্টাইল মারছো, শেষ। আর টিবিয়া ফিবুলা দুইটাতেই ম্যালিওলাস আছে। টিবিয়া আর ফিবুলা দুইটাতেই কি আছে ভাইয়া? ম্যালিওলাস। কি বললাম? টিবিয়া এবং ফিবুলা। আচ্ছা, তাহলে টিবিয়া এবং ফিবুলা, টিবিয়া এবং ফিবুলা এখানে কি আছে ভাইয়া? ম্যালিওলাস। এখন একটু চলে আসো লাম্বার, মনে আছে মামি অ্যাক্সেস লম্বা? এখানে মনে রাখতে হবে মামি অ্যাক্সেস লম্বা, বুঝছো? গেল। এক্সিসে আছে ওডোনটয়েড প্রসেস। এক্সিস, এক্সিস এটা হচ্ছে ওডোনটয়েড প্রসেস। ওডো, ওডো, এক্সিস। এই যে আও, দেখো আতে এক্সিস আর ওডো আও। এক্সিসে ওডোনটয়েড। স্পেনয়েড বলছিলাম, স্পেনের টেরি। কি বলছিলাম ভাইয়া? স্পেনের টেরি, বা টেরি স্পেনে খেলে। আর ম্যান্ডিবল বলছিলাম কি বলতো? করো কন্ডা ম্যান্ডা, করো কন্ডা ম্যান্ডা। আমরা এখানে পড়ছিলাম হচ্ছে করো কন্ডা ম্যান্ডা। কি পড়ছিলাম? করো কন্ডা ম্যান্ডা। এখানে পড়ছিলাম করো কন্ডা ম্যান্ডা। আচ্ছা, এখন চলে আসো স্কাপুলা। স্কাপুলার ক্ষেত্রে বলছিলাম কি বলতো? কোরার, কোরামিয়ার পুলা, কোরামিয়ার পুলা, কোরামিয়ার পুলা। আর স্যাক্রামে প্রমন্টরি নামে একটা প্রবর্ধন। স্যাক্রামে আছে প্রমন্টরি নামে একটা প্রবর্ধন। স্যাক্রামে কি আছে ভাইয়া? প্রমন্টরি নামে একটা প্রবর্ধন। স্যাক্রামে আছে প্রমন্টরি নামে একটা প্রবর্ধন। তো দেখো, এই অধ্যায়ের প্রাণ কি জানো? এই হাড্ডি গুড্ডির হিসাব। এই পেজটা তোমার বইতে আছে। আমরা একটু ছোট্ট করে বইয়ে যাব, হ্যাঁ, মানে আমরা সবই পড়ে ফেলছি, জাস্ট বই থেকে একটু টান দিব যে দেখো জিনিসগুলা এরকম এরকম, হ্যাঁ। একটু বইয়ে যাওয়া দরকার না বলো তো? যাওয়া দরকার কিনা বলো? একটু বইয়ে যাওয়া দরকার কিনা? আচ্ছা, একটু বইয়ে যাওয়া দরকার, হ্যাঁ, আসো। তো আমরা এখানে যেটা দেখতে চাই সেটা হচ্ছে চলনাঙ্গ চলনের ক্ষেত্রে তিনটা তন্ত্র কাজ করে: কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র আর স্নায়ুতন্ত্র। কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র আর হচ্ছে স্নায়ুতন্ত্র। গেল। এরপরে আমরা অস্থি আর তরুণাস্থি। তরুণাস্থিকে কার্টিলেজ বলে, এই লাইনটা দাগ দেওয়া আছে, এই যে। তরুণাস্থিকে কি বলে ভাইয়া? কি হলো? লেখা হচ্ছে না কেন? ও
আচ্ছা এইটা, সরি থোরাসিকে কি বলে ভাইয়া? কার্টিলেজ বলে। এইটা জানলাম। 30 বছর বয়সের কাছাকাছি অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। 30 বছর বয়সের কাছাকাছি অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। 30 বছর বয়সের কাছাকাছি। আর অস্থি নিয়ে পড়াশোনা হচ্ছে অস্টিওলজি। কঙ্কাল তন্ত্র 3 রকম আমরা দেখে আসছি, বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তঃকঙ্কাল তন্ত্র আর স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। এরপরে চলে আসো আমরা এখানে কঙ্কাল তন্ত্রের কাজ বলতে রক্তকণিকা। এই লাইনটা আমরা পড়ছি যে লাল অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয় আর কোন কোন অস্থি থেকে রক্তকণিকা তৈরি হয়। এরপরে 8 নাম্বার পয়েন্টটা দেখো, অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ করে। অস্থিতে আছে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। অস্থি কি কি মৌল সঞ্চয় করে? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলো সঞ্চয় করে। যদি কখনো বডির দরকার হয়, অস্থি থেকে অস্টিওক্যালসিন হরমোন খরিত হয় যেটা রক্তে চর্বি ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর হলুদ অস্থিমজ্জায় বা পিত অস্থিমজ্জায়, পিত মানে হলুদ, এখানে হচ্ছে অ্যাডিপোস কোষ থাকে, অ্যাডিপোস কোষ থাকে। কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে 5টা। এই 5টা উপাদান আমরা পড়ছি। মানব শিশু জন্মের সময় 270টা অস্থি থাকে, এখন আছে 206টা অস্থি। কি বললাম? মানব শিশু জন্মের সময় 270টা অস্থি থাকে। কয়টা অস্থি ভাইয়া? 270টা অস্থি। এখন আমরা অস্থি কতগুলা পাচ্ছি? 206টা। তাহলে মানব শিশু জন্মের সময় অস্থি থাকে 270টা, এখন আমরা অস্থি পাচ্ছি 206টা। এখন আমরা অস্থি কতগুলা পাচ্ছি? 206টা। এখন একটু চলে আসো, অন্তঃকঙ্কালকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। একটু বলি যে আমার আজকের ইচ্ছা ছিল যে তোমাদের পুরো অধ্যায়টা পড়ানো, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে রাত 10টায় একটা ক্লাস আছে, ঠিক আছে? তাহলে ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচে হ্যাঁ, প্রি মেডিকেলে হচ্ছে 11 তারিখ ওরিয়েন্টেশন, 15 তারিখ ক্লাস শুরু। আর কালকে পর্যন্ত যদি ভর্তি হও ফি মাত্র 5,490 টাকা, এবং মেডিট্র্যাক, যেটা তোমরা অলরেডি মেডিট্র্যাকটা দেখছো, মেডিট্র্যাকটা ফ্রি পাওয়া যাবে। আচ্ছা, এখন একটু বলি যে আমার ইচ্ছা ছিল, কিন্তু 10টায় যেহেতু আমাকে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসটা নিতে হবে, পেইড ব্যাচের ক্লাস, ফলে এটা প্রায়োরিটি অবশ্যই আগে, পেইড ব্যাচের ক্লাস সবার আগে। ফলে যার জন্য হচ্ছে আজকের ক্লাসে আমরা শুধু হাড্ডি গুড্ডি পড়তেছি। হ্যাঁ, এরপর আমরা কিছু প্রশ্ন সলভ করে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। এরপরে হোপফুলি আমরা সুযোগ পেলে বাকি অংশটা পড়ে নিব, যেহেতু ফ্রি ক্লাস, আমরা যখন সুযোগ পাবো বাকি অংশটা হয়তো অন্য একটা ক্লাসে করে নিব, ঠিক আছে? হ্যাঁ, স্লাইড আমি এই যে পোস্টের ক্যাপশনে দিয়ে দিব, বা ইউটিউবে যে লাইভ যে ভিডিওটা সেটাই কমেন্টে পিন সেকশন করে দিব, পিন করে দিব। ওকে, আচ্ছা। ফলে আজকে আমাদের ক্লাসে হচ্ছে আমরা শুধু হাড্ডি গুড্ডিটাই পড়লাম। হ্যাঁ, কঙ্কাল তন্ত্রটা, পেশি তন্ত্রটা আর পড়া হলো না আজকে, যেহেতু 10টায় আমাদের ক্লাসটা করা লাগবে, ওইটা মাস্ট। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, আগে যারা ফাউন্ডেশন ব্যাচে ছিল তাদের মেডিট্রাক ফ্রি কিনা দেখো। আমি একটু বুঝাই বলি। জিনিসটা হচ্ছে, তুমি ফাউন্ডেশন ব্যাচে যখন ভর্তি হয়েছো তখন তারপর আমরা কয় মাস সার্ভিস দিচ্ছি? 3 মাসের মতো, তাই না? 3 মাসের মতো একটা সার্ভিস। ফলে আলটিমেটলি তার তো ছোট্টখাট্ট হলেও ভ্যালু আছে, যার জন্য হচ্ছে ওই ব্যাচের জন্য মেডিট্রাকটা ফ্রি না। আর মেডিট্রাক তো কেনার ব্যাপার আছে, কেনার জায়গা আছে। 250 টাকা দিয়ে তুমি চাইলে মেডিট্রাক কিনেও নিতে পারো, কুরিয়ার চার্জটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। ফলে কুরিয়ার চার্জটা ফ্রি। ফলে আমরা এখন যেটা হচ্ছে যে যেহেতু তুমি 3 মাস সার্ভিস পাইছো, সেহেতু তুমি মেডিট্রাকটা ফ্রি পাও নাই। কথা বোঝা গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, প্রি মেডিকেল ক্লাসের ওয়েবসাইট কি ভাই? আমাদের হচ্ছে mediology.com.bd। এখানে গেলে তুমি হচ্ছে ওয়েবসাইটে সেখানে প্রি মেডিকেল কোর্সের ডিটেইলস দেখতে পারবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শেষ করে ফেলছি, ফলে আমরা একটু একটানে শেষ করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে মানব শিশু জন্মের সময় 270টা, মোট 206টা অস্থি নিয়ে গঠিত। এরপরে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, অক্ষীয় এবং উপাঙ্গীয়। আমরা যদি উপাঙ্গীয় কঙ্কাল দেখি, 126টা অস্থি আছে। এই ভাগ আমরা দেখে আসছি বই থেকেই, এর আগে দেখছি। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে এখানে যেটা আছে সেটা একটু বলি। তোমাকে ফার্স্টে জানতে হবে, আমরা হিসাব কিতাব সব পারি, তোমাকে শুধু জানতে হবে যে কিভাবে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে আমি তোমাকে বলি। একটা হচ্ছে জোড় অস্থি কোনটা, বিজোড় অস্থি কোনটা। যেমন বিশেষ করে জোড় অস্থি বিজোড় অস্থি হিসাবটা আসে মুখমণ্ডলীয় অস্থি এবং করটিকার অস্থিতে, নাম্বার 1। 2 নাম্বার প্রশ্ন আসে যে কোন জায়গার অস্থি কোনটা, মুখমণ্ডলীয় অস্থি কোনটা। হ্যাঁ, এরপর হচ্ছে করটিকার অস্থি কোনটা, তারপর হচ্ছে মেরুদণ্ডের কশেরুকা কোনটা, তারপর হচ্ছে ধরো ক্লাভিকল দিয়ে বললো ক্লাভিকল কোন জায়গার হাড়, অপশনে দিল বক্ষপিঞ্জর, বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণী অস্থিচক্র। হ্যাঁ, বা এই যে হিপ বোন কোথার হাড়, শ্রোণী অস্থিচক্রের হাড়।
মানে ওই হাড়ের কোন জায়গার হাড়, তারপর হচ্ছে ওই হাড়ের সংখ্যা জিজ্ঞেস করে, মোট কয়টা হাড় সেটা জিজ্ঞেস করে। যেমন করটিকার হাড় কয়টা, যেমন পরীক্ষায় আসে করটিকার হাড় কয়টা, অক্ষীয় কঙ্কালের হাড় কয়টা, করটির হাড় কয়টা। ফলে হাড়ের নাম জিজ্ঞেস করে, হাড়ের সংখ্যা জিজ্ঞেস করে, আর হাড় কোন জায়গার হাড় সেই জায়গাটা জিজ্ঞেস করে। ফলে আমরা এতক্ষণ যেহেতু লম্বা সময় ডিটেলস নিয়ে পড়ছি, ফলে আশা করি এইটা আমরা অ্যান্সার করতে পারবো, আশা করি এটা আমরা অ্যান্সার করতে পারবো। না, প্ল্যান্ট ফিজিওলজি সকালে হবে না রে, প্ল্যান্ট ফিজিওলজি এখনই হবে, যেহেতু আমি তো বললামই যে তোদের ক্লাসের জন্য হচ্ছে আমরা বাকি অংশ শেষ করতেছি না, ফলে প্ল্যান্ট ফিজিওলজি এখনই হবে। ঠিক আছে দৃশ্য? আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝছি। তারপর একটু চলে আসো, আমরা একটু ছোট্ট করে দেখে যাই আমাদের করটি, করটি বা স্কাল, এখানে 29টা হাড় আছে। আর করটিকা এটা হচ্ছে ক্রেনিয়াম বা মাথার খুলি, এখানে 8টা হাড় আছে। কয়টা হাড়? 8টা হাড়। আর হাড়গুলার জয়েন্টকে কি বলে ভাইয়া? সুচার। হাড়গুলার জয়েন্টকে কি বলে? সুচার। যদি বলি যে কপাল নির্মাণকারী অস্থি কোনটা, কি বলবা? ফ্রন্টাল। যদি বলি যে কপাল নির্মাণকারী অস্থি কোনটা, ফ্রন্টাল। হ্যাঁ, তারপর হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম থাকে কোথায়? অক্সিপিটালে। ডানার মতো কোনটা? এথময়েড, স্ফেনয়েড, সরি। তাহলে 8 ধরনের 14টা হাড় আছে কোথায়? মুখমণ্ডলীয়। তাহলে ঊর্ধ্বচোয়াল ম্যাক্সিলা, নিম্নচোয়াল ম্যান্ডিবল। ম্যান্ডিবল সম্পর্কে আরো কিছু তথ্য আমরা কিন্তু পড়ছি, করটির একমাত্র নরনক্ষম হাড়। তাহলে কানে আছে 3 দুগুণী 6টা, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। আর একটা হাড় আছে হাইওয়েড। আচ্ছা, এরপরে মেরুদণ্ডের ক্ষেত্রে আমরা জানি যে মেরুদণ্ডের ক্ষেত্রে হচ্ছে 33টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড, পরবর্তীতে পরিণত হয়ে সেটা 26টা হয়। এরপরে আমরা যদি দেখি যে একটা কশেরুকা, মেরুদণ্ডের হাড্ডিগুলাকে কি বলে ভাইয়া? কশেরুকা বলে। এবং এখানে দেখো এইটা হচ্ছে তার বডি, হাড্ডির বডিটা হচ্ছে এইটা। তাহলে এটাকে কি বলে? ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল বডি। আর এর বাইরে যা আছে পুরাটা হচ্ছে আর্চ, বাকি পুরাটা হচ্ছে কি বলে? এটাকে আর্চ বলে, আর্চ, ভার্টিব্রাল আর্চ। আর এখানে বিশাল একটা ছিদ্র দেখতেছো, তাইলে এই যে ছিদ্র, এটা দিয়ে কি গেছে বলতো? সুষুম্না কাণ্ড গেছে। অর্থাৎ এই ছিদ্রগুলা কিন্তু একটার পরে একটা এরকম, মানে হাড়গুলা তো একটার পর একটা সাজানো, তাই না? এই যে হাড়গুলা, এই যে হাড়গুলা, হাড়গুলা হচ্ছে একটার পর একটা সাজানো, এইটার পরে এইটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে হাড়গুলা হচ্ছে একটার পরে আরেকটা সাজানো। তো ওই হাড়গুলার মাঝখান দিয়ে বিশাল একটা ফাঁকা জায়গা, ওটাকে ভার্টিব্রাল ক্যানাল বলে। কি বলে? ভার্টিব্রাল ক্যানাল। এবং ওই যে ভার্টিব্রাল ক্যানাল, ওইটার মধ্য দিয়ে গেছে সুষুম্না কাণ্ড। ধরো এই যে টোটাল মেরুদণ্ডটা, এই যে টোটাল মেরুদণ্ড, হ্যাঁ, এই যে টোটাল মেরুদণ্ড, এই টোটাল মেরুদণ্ডের মধ্য দিয়ে যে ফাঁকা জায়গা, এটাকে ভার্টিব্রাল ক্যানাল বলতেছে। এবং এর মধ্যে সুষুম্না কাণ্ড গেছে, এর মধ্যে দিয়ে সুষুম্না কাণ্ড গেছে। এই যে ভার্টিব্রাল আর্চ, এটা হচ্ছে টোটাল অংশটা। ভার্টিব্রাল আর্চে কি কি আছে চলো আমরা একটু দেখি। ভার্টিব্রাল আর্চে আছে হচ্ছে, আচ্ছা, ভার্টিব্রাল আর্চে আছে হচ্ছে, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এটাকে বলে স্পাইনাস প্রসেস। এই দুইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। তাহলে দুইটা হচ্ছে মানে বিপরীত, ট্রান্সভার্স মাঝখান দিয়ে গেছে, স্পাইনাস প্রসেস। এখন একটু খেয়াল করো, ট্রান্সভার্স আর স্পাইনাসের মাঝখানে আছে হচ্ছে ল্যামিনা। মাঝখানে কি আছে ভাইয়া? ল্যামিনা, ল্যামিনা। আর ট্রান্সভার্স আর বডি এর মাঝখানে আছে পেডিকল। কি বললাম? ট্রান্সভার্স আর বডির মাঝখানে আছে পেডিকল, ট্রান্সভার্স আর বডির মাঝখানে আছে পেডিকল। আবারও বলি, ট্রান্সভার্স আর বডির মাঝখানে আছে পেডিকল। ঠিক আছে, এখানে আছে পেডিকল, ট্রান্সভার্স আর এই ভার্টিব্রাল বডি। আর ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা, এটা গেল। আর এখানে একটু উঁচু অংশ আছে, এটাকে আর্টিকুলার প্রসেস বলে। এই হাড্ডিতে একটু উঁচু অংশ আছে, এটাকে আর্টিকুলার প্রসেস বলে। ব্যাপারটা ধরো এরকম, ধরো এইটা একটা হাড্ডি, ধরো এইটা একটা হাড্ডি, ধরো এইটা। এখন হাড্ডিতে একটু উঁচু অংশ আছে, ধরো এইটা একটু উঁচু অংশ না? একটু উঁচু অংশ আছে যেখানে আর একটা হাড্ডি যুক্ত। তো যার কারণে দুইটা হাড্ডি যখন যুক্ত, মানে দুইটা হাড্ডি ঠিক এইরকম লাগানো না, এইভাবে লাগানো না, দুইটা হাড্ডির মাঝে একটু ফাঁকা জায়গা আছে। কারণ ওই যে জয়েন্ট যেখানে, হ্যাঁ, হাড্ডি দুটো জয়েন্ট যেখানে, সেখানে একটু ফাঁকা জায়গা আছে, মানে মনে হয় যে হাড্ডিগুলো ফাঁকা 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 এরকম লাগে। তো ওই যে জিনিসটা, মানে প্রত্যেকটা হাড্ডির উপরে এখানে একটু উঁচু অংশ আছে, নিচেও একটু উঁচু অংশ আছে। এই উঁচু অংশ যেটা, সেটা হচ্ছে, মানে ধরো ব্যাপারটা এরকম, ধরো একটা হাড্ডি, সেখানে এখানে একটু উঁচু অংশ আছে, আবার এখানে আরেকটা হাড্ডি, তার নিচে একটু উঁচু অংশ, আবার উপরে একটু উঁচু অংশ। হ্যাঁ, তো এই যে উঁচু অংশ বা এই যে উঁচু অংশ, এটাকে বলা হয় আর্টিকুলার
প্রসেস, আর উপরেরটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র, এই যে উপরেরটাকে বলা হয়, এই যে দেখো ভাইয়া, উপরের অংশকে বলা হয়, এই যে কই গেল, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বা প্রি জাইগোপোফাইসিস। নিচের অংশকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস বা পোস্ট জাইগোপোফাইসিস। পোস্ট জাইগোপোফাইসিস। এরপর আসো আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে কশেরুকা। কশেরুকা আছে সার্ভাইকাল, থোরাসিক, এটা আমরা দেখছি সংখ্যা টংখ্যা 26টা কশেরুকা আছে। এরপর বক্ষ পিঞ্জর, এটাও আমরা পড়ছি, 12 জোড়া পরশুকা, 12টা থোরাসিক কশেরুকা, স্টারনাম আছে। স্টারনামের 3টা অংশ, ম্যানোব্রিয়াম দেহ জিফয়েড প্রসেস, ম্যানোব্রিয়াম ত্রিকোণাকার, ক্লাভিকল আছে। আচ্ছা, মানে ক্লাভিকলের সাথে যুক্ত। দেহটা হচ্ছে দ্বিতীয় থেকে ষষ্ঠম পরশুকা, একটু খেয়াল করো, দেহ যে এইটা দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা দেহের সাথে যুক্ত, আর প্রথম পরশুকা ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত। আর জিফয়েড প্রসেসটা কিন্তু তরুণাস্থি নির্মিত, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, জিফয়েড প্রসেসটা তরুণাস্থি নির্মিত। এরপরে চলে আসো আমরা একটু পরশুকা দেখবো। পরশুকা 12 জোড়া, পরশুকার অংশগুলো আমরা একটু ছোট্ট করে দেখতে চাই, খেয়াল করো। মেরুদণ্ডের হাড্ডি হচ্ছে কশেরুকা, মেরুদণ্ডের হাড্ডি কি কশেরুকা, এর সাথে এটা হচ্ছে মস্তক, মাথার পরে কি ঘাড় থাকবে, তারপরে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, তারপরে এই বিশাল জিনিসটা হচ্ছে শ্যাফট। তাহলে মাথা, ঘাড়, অ্যাঙ্গেল, বিশাল জিনিসটা শ্যাফট। কি কি বললাম? মাথা, ঘাড়, অ্যাঙ্গেল, বিশাল জিনিসটা হচ্ছে শ্যাফট, শ্যাফট, ঠিক আছে। আর সর্বশেষ এইটা কোস্টাল কার্টিলেজ, মানে যে অংশটা হচ্ছে আমার বুকের সাথে যুক্ত, যে অংশটা বুকের সাথে যুক্ত, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কার্টিলেজ মানে কি জানো? তরুণাস্থি। ফলে একটা আমার যে কি বলা যায়, রিবের কথা পড়তেছি, পরশুকা বা রিব, রিবের এই অংশটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। রিবের এই অংশটা কি নির্মিত ভাইয়া? তরুণাস্থি নির্মিত। রিবের এই অংশটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। ইয়েস, সেকেন্ড টাইমারদের জন্য নতুন যে এইচএসসির পরে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটা ফ্রি থাকবে। সবই ফ্রি, আমরা তো বললামই যে ভাই তুই যখনই ভর্তি হবি তারপর থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত যা যা আসবে সবই তোর জন্য ফ্রি থাকবে, এটাই তো রুল। ঠিক আছে ভাইয়া? তাহলে ক্যাপিচুলাম হচ্ছে মস্তক, তারপরে টিউবারকল মানে ঘাড় যেটা, গ্রীবা, তারপরে অ্যাঙ্গেল আছে, শ্যাফট আছে, কোস্টাল কার্টিলেজ। এরপর আসো পরশুকা, প্রকৃত 1 থেকে 7, অপ্রকৃত 8, 9, 10, ভাসমান 11, 12, এই হচ্ছে ঘটনা। এরপরে আসো উপাঙ্গীয় কঙ্কাল, এটা আমরা দেখছি, বক্ষ অস্থিচক্র 2 জোড়া, ক্লাভিকল আর স্ক্যাপুলা, ক্লাভিকল এফ আকৃতির, কলার বোন বা বিউটি বোন বলে, স্ক্যাপুলা ত্রিকোণাকার। স্ক্যাপুলাতে কি আছে বলো তো, মনে আছে? স্ক্যাপুলাতে গ্লেনয়েড গহ্বর আছে, হিউমেরাসের মস্তক আটকানো থাকে, হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এছাড়া স্ক্যাপুলাতে এই যে ফসা আছে, এই যে স্ক্যাপুলার কাটা, সুপ্রা স্পাইনাস, ইনফারা স্পাইনাস ফসা, এই ফসা আছে। হ্যাঁ, এরপরে একটু দেখো ঊর্ধ্ব বাহুর, মানে ঊর্ধ্ব বাহু মানে কোনটা বলতো? ঊর্ধ্ব বাহু মানে এইটা, হ্যাঁ এইটা। ঊর্ধ্ব বাহুর প্রথম অস্থি কি? হিউমেরাস। হিউমেরাসে কি কি আছে বলতো? হিউমেরাসে আছে সার্জিক্যাল গ্রিবা, ডেল্টয়েড রিজ, আর করোনয়েড আর ওলেক্রেনন ফসা, করোনয়েড আর ওলেক্রেনন ফসা। রেডিয়াস আর আলনা, রেডিয়াস আর আলনার ক্ষেত্রে আলনাটা ভিতরে রেডিয়াসটা বাইরে, আলনাটা ভিতরে রেডিয়াসটা বাইরে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো করোনয়েড আর ওলেক্রেনন প্রসেস আছে, আলনাতে আছে করোনয়েড আর ওলেক্রেনন প্রসেস, আলনাতে আছে ভাইয়া করোনয়েড আর ওলেক্রেনন প্রসেস, ঠিক আছে। আর আলনাতে একটু বলি, স্টাইলয়েড প্রসেসটা শুধু রেডিয়াসের জিনিস, আর রেডিয়াস আলনা, সরি, স্টাইলয়েড প্রসেসটা রেডিয়াস আলনা দুইটাতেই আছে, আর আলনাতে আছে এক্সট্রা করোনয়েড আর ওলেক্রেনন প্রসেস, এটা আমরা দেখছি। কার্পাল অস্থির ক্ষেত্রে চলে আসো, কার্পাল অস্থি 8টা, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ আপ দিয়ে মনে রাখা যায়। কার্পাল অস্থি কবজির অস্থি, মেটাকার্পাল অস্থি করতলের অস্থি, আর ফ্যালাঞ্জেস তো ফ্যালাঞ্জেস 14টা। নিম্নাঙ্গের অস্থির ক্ষেত্রে 62টা হাড় আছে। এখানে যদিও বলা আছে 30 দুগুণী 60টা, কিন্তু এটা ভুল আছে, আসলে 62টা। হ্যাঁ, আসলে 62টা, তবে অপশনে যদি 60টা থাকে 60টাই দাগাইও, কারণ স্যাররা যা অপশনে আছে তাই নাই, বইতে যা আছে। শ্রোণী অস্থিচক্র হচ্ছে পেলভিক গার্ডল, এখানে আছে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস মিলে একটা হিপ বোন, যেটাকে আমরা কি বলতেছি? ইনোমিনেট বোন, ইলিয়াম ইস্টিয়াম আর পিউবিস। এরপরে চলে আসো, এখানে কিন্তু অ্যাসিটাবুলাম গহ্বর আছে, যেখানে ফিমারের মস্তক আটকানো আছে, যেখানে ফিমারের মস্তক আটকানো আছে। এরপরে আমরা নিম্নবাহুর প্রথম অস্থি ফিমার, দেহের সবচেয়ে বড় হাড়, এখানে ট্রোক্যান্টার আছে। নামটা কি? ট্রোক্যান্টার। ফিমারের নিচে প্যাটেলা আছে, ত্রিকোণাকার অস্থি, সিসাময়েড অস্থি, উৎপত্তি বেশি টেন্ডন থেকে। টিবিয়া আর ফিবুলা, টিবিয়া মোটা, ফিবুলা চিকন, আর দুইটাতেই আছে ম্যালিওলাস, দুইটাতেই আছে ম্যালিওলাস। টার্সাল অস্থি,
এটাকে পদতল বলে, ওইটা ছিল করতল, এটা হচ্ছে পদতল। আচ্ছা একটু বলি যে কবজির অস্থি হচ্ছে কার্পাল, আর টার্সাল অস্থি যেটা সেটা কিন্তু পায়ের গোড়ালি ও পদতল গঠনকারী। ফলে যদি বলে গোড়ালির অস্থি কি, টার্সাল, যদি বলে পদতলের অস্থি কি, টার্সাল। ফলে এখানে যে অস্থিগুলো আছে, যদি ট্যালাসের কথা বলি, ক্যালকেনিয়াসের কথা বলি, কিউবয়েডের কথা বলি, নেভিকুলার কথা বলি, কুনিফর্ম কথা বলি, এরা কিন্তু সবাই গোড়ালির অস্থি বা পদতলের অস্থি। ফলে পরীক্ষা আসলে গোড়ালির অস্থি কোনটা বা পদতলের অস্থি কোনটা পারবো না। যদি পরীক্ষা আসে গোড়ালির অস্থি কোনটা বা পদতলের অস্থি কোনটা, পারবো কিনা, পারা উচিত। এখন আসো মেটাটার্সাল। মেটাটার্সাল হচ্ছে 5টা আর ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। তাহলে এর মাধ্যমে আমাদের হাড্ডি গুড্ডি শেষ। আমরা একটু মেডিকেলে আসা কিছু প্রশ্ন সলভ করে আজকের ক্লাস শেষ করে দিব। আসো দেখো, আচ্ছা এটা পেশি, আমরা বায়ুগহ্বরপূর্ণ অস্থি কোনটা বলতো, পাখির অস্থি। আচ্ছা এরপরে আসো, কোন হাড়ের সাথে পেশি যুক্ত থাকে বলতো, কোন হাড়ের সাথে পেশি যুক্ত থাকে। ও, কোনটা হাড়ের সাথে পেশিকে যুক্ত করে? হাড্ডির সাথে মাংস টেনে টেনে ছিঁড়তে হয় না, টেনে টেনে ছিঁড়তে হয়, টেনে টেনে ছিঁড়তে হয়। কোন অংশের সবচেয়ে বেশি কশেরোকা থাকে? থোরাসিক কশেরোকা, 6 জোড়া বা 12টা। দেখছো, মানে তুমি জাস্ট চিন্তা করো যে মেডিকেলে যে প্রশ্নগুলো আসে সেগুলা কতটা সহজ প্রশ্ন। কি বললাম, মেডিকেলে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যে কতটা সহজ প্রশ্ন, তার একটা এক্সাম্পল হচ্ছে এইটা। বুঝলা? দেখো মাথার খুলিতে কয়টা হাড় আছে? এখন খুলিতে হাড় আছে আসলে 8টা, কিন্তু 8টা অপশনে নাই। ফলে করটিতে 29টা আছে, 29টাই দাগাইতে হবে। মুখমণ্ডলে কতগুলা? 14টা, 8 ধরনের 14টা হাড় আছে। মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়। দেখছো কি প্রশ্ন আসে, ঘুরে ফিরে এই প্রশ্নই আসে, মুখমণ্ডলীয় অস্থি না কোনটা। এখন এখানে এই যে এথময়েড, স্ফেনয়েড, এথময়েড, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড আর এথময়েড, এগুলো হচ্ছে করটিকার অস্থি, মুখমণ্ডলীয় অস্থি না। কোনটা মানুষের রক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ? এখন ভাইয়া শ্রোণী অস্থিচক্র, বক্ষ অস্থিচক্র এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। ফিমারটা তো পায়ের অস্থি, ফলে করটি, মাথা অক্ষ বরাবর। করটিকাতে কতগুলা অস্থি আছে? করটিকাতে 8টা। দেখছো করটিকাতে 8টা, আগের বার 8টা অপশনে ছিল না, তাই 29টা দাগাইছি। স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? আচ্ছা স্ফেনয়েড কোথায়? আমাদের করটিকার অস্থি, তাই না, করটিকার অস্থি। স্ফেনয়েড, এথময়েড এগুলা। কপাল, ফ্রন্টাল, ফ্রন্টে সামনে কপাল থাকে, ফ্রন্টাল। ডেল্টয়েড টিউবারোসিটি, দেখো ডেল্টয়েড রিজ, ডেল্টয়েড টিউবারোসিটি থাকে কোথায়? হিউমেরাসে। কোথায় থাকে? হিউমেরাসে। মানুষের কবজিতে, কবজির হাড় বা কার্পাল অস্থি হচ্ছে 8টা। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। নিচের কোনটা ক্লাভিকলের বৈশিষ্ট্য? আচ্ছা ক্লাভিকল এইটা না, এর এক প্রান্ত থাকে ইসের সাথে, কিসের বলতো, স্টার্নামের সাথে। আর এক প্রান্ত থাকে স্ক্যাপুলার সাথে, আর একটা যুক্ত থাকে স্ক্যাপুলার সাথে। এবং এটা অবশ্যই একটা লম্বা হাড়, ফলে খাটো হাড়, এটা ভুল না। এক প্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত থাকে না, হিউমেরাসের সাথে তো যুক্ত থাকে না। ক্লাভিকল যুক্ত থাকে স্ক্যাপুলার সাথে আর স্টার্নামের সাথে, এটাও ভুল। একটা বাঁকানো হাড়, এটা সত্য, এটা তো বাঁকানো, যে বাঁকানো, ফলে এটাই সত্য। আর অস্থির মজ্জা গহ্বর আছে না, নাই। আচ্ছা এই যে ক্লাভিকল, এটা কিন্তু মজ্জা নেই, ক্লাভিকলের কিন্তু ভাইয়া মজ্জা নাই। আবারও বলি, ক্লাভিকলের কোনো মজ্জা নাই। কোনটা? হাতের তালুর অস্থি। হাতের তালুর অস্থি কি বলে জানো? কি বলে বলো তো? কোনটা হাতের তালুর অস্থি? এটা কি বলে? ওই যে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, হ্যাঁ, এগুলা সব হচ্ছে হাতের তালুর অস্থি। তাহলে এথময়েড হাতের তালুর অস্থি না। সিসাময়েড অস্থি কোনটা? প্যাটেলা। প্যাটেলা হচ্ছে সিসাময়েড অস্থি। এপিগ্লটিসে, আচ্ছা আমাদের শেষ। তাহলে এর মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।